রেডি করবো স্যার। পূর্ব আপনার এখনো কোশ্চেনিয়ার কমপ্লিট হয়নি? কোশ্চেনিয়ারের উপরে আর কোনো কথাই বলা হবে না, কারণ এখন শুধুমাত্র ডেটা কালেকশন, ডেটা অ্যানালাইসিস। তো রাকিব, আপনি শুরু করুন। ইট মাস্ট বি রেকর্ডেড, সো এটা যেহেতু দুইটা জিনিস সময় লাগবে, রেকর্ডিং করেন, রেকর্ডিং করে সবার সাথে কি বলে কাজ শুরু করে দেন। ওভার টু ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন যেহেতু 33 বাজে, আমরা 35 পর্যন্ত একটু ওয়েট করি, দেন স্টার্ট করছে। এর মধ্যে যে জয়েন করতে পারলো জয়েন করলো, জাস্ট 35 পর্যন্ত আমরা ওয়েট করছি। আশা করছি সবাই ভালো আছেন। গত ক্লাস পর্যন্ত আমরা দেখেছিলাম ডেমোগ্রাফিক স্ট্যাটিস্টিক্স এবং রিলায়েবিলিটি টেস্ট, এই দুইটা টেস্ট আমরা দেখেছিলাম। তো নেক্সট যে অ্যানালাইসিস গুলো আমাদের আছে সেখান থেকে আমরা স্টার্ট করব। এখন গত ক্লাস নিয়ে আমরা কোনো কনফিউশন আছে কিনা এই বিষয়টি আমাদের এন্ড অফ দ্য সেশন আমরা ডিসকাশন করব, প্লাস এই ক্লাসেও যে অ্যানালাইসিস গুলো দেখানো হবে সেটা নিয়ে কোনো কনফিউশন আছে কিনা এগুলো নিয়ে আমরা ডিসকাশন করব, মানে ডিসকাশন একটা সেশন থাকবে। তো আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি, আপনারা হয়তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করলে দেখতে পারবেন যে ডেমোগ্রাফিক প্রোফাইল অফ দ্য স্যাম্পল, এটা গত ক্লাসে আমরা দেখেছি। কিভাবে এটা ইন্টারপ্রিটেশন লিখতে হবে সেই জিনিসটা আমরা গত ক্লাসে দেখেছি। রিলায়েবিলিটি টেস্টের ক্ষেত্রেও সেম
আমরা কিভাবে রিলায়েবিলিটি টেস্ট অ্যানালাইসিস করতে হয় সেটা দেখেছি, পাশাপাশি আমরা কিভাবে এটাকে ইন্টারপ্রিটেশন করব সেটাও দেখেছি। এখন আমরা কোরিলেশন অ্যানালাইসিসটা দেখব। ওয়ান অফ দ্য মেজর অ্যানালাইসিস অফ আওয়ার রিসার্চ, কোরিলেশন অ্যানালাইসিস। এই কোরিলেশন অ্যানালাইসিসটা করার আগে বা এই রিলেশনে যাওয়ার আগে আমাদেরকে অবশ্যই হাইপোথিসিসটা ভালো মতো বুঝে আসতে হবে। হাইপোথিসিসের সাথে এটা অনেকাংশে রিলেটেড। কিভাবে রিলেটেড দেখেন, যে আপনি যখন বলছেন যে আপনার অবজেক্টিভ যে আইভি এবং ডিভির মধ্যকার যে সম্পর্ক, এই জিনিসটাই কিন্তু মূলত আমাদের কোরিলেশন অ্যানালাইসিসে টেস্ট করে দেখার বিষয়। অর্থাৎ একটা অবজেক্টিভ নিয়ে আমি যখন একটা হাইপোথিসিস তৈরি করি, দেয়ার ইজ এ পজিটিভ রিলেশনশিপ, নেগেটিভ রিলেশনশিপ, যেটাই হোক না কেন, ওই যে রিলেশনশিপটার কথা বলছি, পজিটিভ বলছি বা নেগেটিভ বলছি, সেটাকে টেস্ট করা, এটাই হচ্ছে মূলত কোরিলেশন অ্যানালাইসিসের মূল কাজ। আমরা দেখেন হাইপোথিসিসে যদি যাই, যেখানে আমরা হাইপোথিসিসগুলো ডেভেলপ করেছি, দেখেন হাইপোথিসিস 5 নাম্বার পর্যন্ত হাইপোথিসিস আমাদের আছে। এখানে হয়তো আপনি দেখতে পাচ্ছেন এই রিপোর্টটাতে 5 নাম্বার পর্যন্ত যদি হাইপোথিসিস থাকে, এখানে আমরা বলছি দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট কোরিলেশনশিপ বিটুইন আইভি অ্যান্ড ডিভি। তো এই জিনিসটাই কিন্তু আমরা পরবর্তীতে যখন কোরিলেশন অ্যানালাইসিসটা আমরা করেছি, তখন কিন্তু ওই জায়গাতে আমরা এস্টাবলিশ করার চেষ্টা করেছি। অর্থাৎ ওইটার উপরে ভিত্তি করেই কিন্তু আমাদের এই হাইপোথিসিসটা তৈরি করা। এখানেও দেখেন 5টায় আছে, একটা কমন একটা বেশিও না। ইন দ্যাট কেস আমরা যদি আমাদের এসপিএসএস যে অ্যানালাইসিস সফটওয়্যার, সেখানে যদি চলে আসি, আমরা এখন এই জায়গাতে কিভাবে এটাকে করতে পারি, আসেন দেখা যাক। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। ওই যে কালকে যে আপনি নেক্সট আগের ক্লাসে যে বলছিলেন যে 0.5 এর নিচে আসলে মানটা নেওয়া যাবে না, তাহলে আমরা এটা কি করব? 0.5 এর নিচে আসলে আপনার কি 0.5 এর নিচে এসেছে? স্যার এখন করি নাই ওইটা, বাট মানে জিজ্ঞেস করে রাখার জন্য আর কি, জেনে রাখার জন্য। নতুন করে ডেটা কালেকশন করতে হবে, কারণ ওইটা আপনার ডেটা কালেকশনটা হয়নি, রিলায়েবল না। সো you have to go on the field and collect the data with very responsibly, এবং খুবই সুন্দর করে আপনাকে এটা আবারও পুনরায় করতে হবে। দ্যাটস দ্য সলিউশন। আপনি আগে অ্যানালাইসিস করেন, কি রেজাল্ট আসে দেন আমাদেরকে বলেন, তার পরিপ্রেক্ষিতে এটা নিয়ে আর অন্য কোনো সলিউশন আছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। কেমন? জি স্যার। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, আমাদের সোশ্যাল ইনফ্লুয়েন্স বা আমরা যেটা দেখলে বোঝা যাচ্ছে যে এইগুলা হচ্ছে আমাদের আইভি, এবং এই যে এমপি 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 এমপি, এই লাস্টের এই 5টা ছিল ডিভি। সো আমাদের এখানে আইভি আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা আইভি আর 1টা ডিভি। তো এই জিনিসটাকে আসেন আমরা পিয়ারসন কোরিলেশন করে দেখি। আচ্ছা, নাম্বার 1 আমাদেরকে যেতে হবে অ্যানালাইসিসে, এরপরে যেতে হবে কোরিলেট নামে একটা অপশন আছে, এই যে কোরিলেট। কোরিলেট থেকে আমরা বাইভেরিয়ান্টে যাব। বাইভেরিয়ান্টে গেলে এরকম একটা ট্যাব ওপেন হবে। এই ট্যাব থেকে আমরা কোন হাইপোথিসিসের কোন দুটা ভেরিয়েবল নিব, এটা আগে ঠিক করতে হবে। অর্থাৎ ধরুন অবজেক্টিভের প্রথমে বা হাইপোথিসিসের প্রথমে আমরা কোন আইভির সাথে কোন ডিভির সম্পর্ক দেখিয়েছি, অবশ্যই প্রথম যেটা আমাদের থাকে সেটাই আমরা প্রথমে নিয়েছি, অর্থাৎ সোশ্যাল ইনফ্লুয়েন্সটা। তো সোশ্যাল ইনফ্লুয়েন্সটা পুরোটা আমি এদিকে নিয়ে আসব।
এরপরে এই যে এমপি অর্থাৎ ডিভির গুলো আমি পুরোটাই দেখে নিয়ে আসবো। ঠিক আছে, এখান থেকে জি স্যার। আমরা অপশনের মধ্যে যাব, মিনস এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে অন করে দেব, ক্রস প্রোডাক্ট ডেভিয়েশনস এন্ড কোভেরিয়েন্স এটাকে আমরা অন করে দেব, কন্টিনিউতে প্রেস করব। এইখানে যা আছে তাই থাকবে, স্টাইলেও কিছু করার নাই, ইভেন বুটস্ট্র্যাপেও কিছুই করার নাই। জাস্ট এই অবস্থাটা থেকে আমরা ওকে বাটন যদি এটা প্রেস করি, আমাদের সামনে এরকম একটা ট্যাব ওপেন হবে, তো অনেক বড় একটা চার্ট। আমি পার্ট বাই পার্টও করা যায় সেটাও দেখাবো, বাট আমি প্রথমে আপনাকে এটা একটু দেখাই নিচ্ছি। এইটার উপরে ডাবল ক্লিক করলে এরকম একটা বড় ট্যাব আপনার সামনে ওপেন হবে। এখান থেকে আপনাকে ম্যাট্রিক্স তো বোঝেন সবাই, তাই না? অর্থাৎ আমার বাম পাশের এই যে জিনিসগুলো আছে, যে ভেরিয়েবল গুলো আছে, এখানে খেয়াল করে দেখেন মোবাইল পেমেন্টও আছে, এমপিও আছে, আবার যে সোশ্যাল ইনফ্লুয়েন্সও আছে, দুইটাই আছে। ঠিক ওপরের দিকেও দেখবেন এই যে দুইটাই আছে, সোশ্যাল ইনফ্লুয়েন্সও আছে, মোবাইল পেমেন্টও আছে। তাহলে কার সাথে কার নিব, কোন ঘরটা নিব হচ্ছে আমরা সোশ্যাল ইনফ্লুয়েন্সের সাথে সোশ্যাল ইনফ্লুয়েন্স, এই ঘরটা আমরা নিব না, আমরা নিব হচ্ছে মোবাইল পেমেন্টের সাথে সোশ্যাল ইনফ্লুয়েন্স। অর্থাৎ আপনি চাইলে এই প্রথম থেকে উপর দিক থেকে যে সোশ্যাল ইনফ্লুয়েন্স গুলো আছে এগুলোকে আমরা রিজেক্ট করে ফেলবো। হ্যাঁ, এই ঘর পর্যন্ত আমরা নেব না, এগুলো বাদ দিয়ে দেবো। এইগুলো থেকে আমরা দেখব মোবাইল পেমেন্টের সাথে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, যে ভ্যালুটা সবচেয়ে বেশি আসবে ওই ভ্যালুটাই আমাদেরকে নিতে হবে। দেখা যাক সোশ্যাল ইনফ্লুয়েন্স 1 এর সাথে মোবাইল পেমেন্ট 1 এর সম্পর্ক হচ্ছে 0.459। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে 2 এর সম্পর্ক 310, 396, 195, 277। তাহলে পরের আসেন, পরেরটা দেখি সোশ্যাল ইনফ্লুয়েন্স 2 এর সাথে এখানে 454, 201, 299, 315, 0.77। এখানেও আমার কাঙ্ক্ষিত ভ্যালুটা আমি পাচ্ছি না, মানে 5 এর উপরে আমি পাই নাই। 3 নাম্বারটাতে আসেন, 3 নাম্বারটা খুঁজলেও দেখা যাচ্ছে 5 এর উপরে নেই। আচ্ছা, পিয়ারসন কোরিলেশন এইখানেও আমার 5 এর উপরে নেই, এইখানেও আমি 5 এর উপরে দেখতে পাচ্ছি না, এই যে 5 এর উপরে নেই। তাহলে যেহেতু 5 এর উপরে নেই, তার মানে আমার সবচেয়ে বেশি কোনটা সেটা নিয়ে আমি আপাতত নোট ডাউনটা স্টার্ট করে দেই। 459, এটাই হচ্ছে আমার সর্বোচ্চ ভ্যালু এখন পর্যন্ত আই হ্যাভ সিন। তার মানে আমরা যদি একটা নোট তৈরি করি এখানে, এই যে সোশ্যাল ইনফ্লুয়েন্স এর সাথে মোবাইল পেমেন্ট, এইটার ভ্যালু কত ছিল? 459। 459, 0.459। ঠিক একইভাবে আমরা এইটাকে বাদ দিলাম। এইবার আসেন দেখেন এইটা কার কার মধ্যে ছিল, মোবাইল পেমেন্ট 1 এর সাথে সোশ্যাল ইনফ্লুয়েন্স 1 এর সম্পর্ক। আসেন এবার সিঙ্গেল ওয়েতে আমরা একটু করে দেখি, এটা তো হচ্ছে মাল্টিপল ওয়ে। সিঙ্গেল ওয়েতে যদি করি, বাই ভেরিয়েন্টে যাব, কোরিলেট থেকে বাই ভেরিয়েন্টে যাব, এতগুলো আমি নিব না। আমি ধরেন জানি না কি অবস্থা, আমি সোশ্যাল ইনফ্লুয়েন্স 1টা নিলাম, আর ডিবি থেকে এই মোবাইল পেমেন্ট 1টা নিলাম। এইটা আমি জাস্ট খালি দেখব। তাহলে দেখেন আমার সামনে এই একটাই শো করছে, টেবিলটা দেখছেন ছোট হয়ে আসছে, একটাই শো করছে। এটা আপনার টেবিল ছোট বুঝতে ইজি, কিন্তু কোন ভেরিয়েবলটা যে সবচেয়ে বেশি সেটা তো আমি জানি না। তাহলে কি করতে হবে? আমি যদি এইভাবে সিঙ্গেল ভাবে করি, আমাকে মাল্টিপল টাইমস এটা করতে হবে। কিভাবে? আবার এখানে বাই ভেরিয়েন্টে আসতে হবে,
আমি সোশ্যাল ইনফ্লুয়েন্স 1 রাখবো, মোবাইল পেমেন্ট 1 কে সরাই দিব। আমি মোবাইল পেমেন্ট 2 কে নিয়ে এবার দেখব। মোবাইল পেমেন্ট 2 দিলাম। ইনফ্লুয়েন্স সোশ্যাল ইনফ্লুয়েন্স কিন্তু একই আছে, মানে আইভির প্রশ্ন ওই একই আছে, ডিভিটাকে আমি চেঞ্জ করে দিলাম। এদের সম্পর্ক দেখব, দেখেন এদের একটা সম্পর্ক আসছে। এইভাবে আমাকে মাল্টিপল টাইমস সম্পর্ক দেখতে হবে, বুঝতে পারছেন? জি স্যার। যে সম্পর্কটা সবচেয়ে বেশি আসবে এই সম্পর্কটা আমি নোট ডাউন করা স্টার্ট করব। এখানে নোট ডাউন করা স্টার্ট করব। বলেন, এটা একটু একটু জটিল প্রক্রিয়া, এটা মাথায় ঢুকছে কিনা বলেন, তা আবার দেখাবো, কিন্তু বলেন যে বুঝতে পারতেছেন কিনা। জি স্যার, বুঝতে পারতেছি। আর বাকি সবার কি অবস্থা? সবাই কি বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার। আচ্ছা, এবার আমরা নেক্সট যে আরেকটা ভেরিয়েবল আছে সেটা দিয়ে দেখি। কোরিলেশনের মধ্যে যাব, বাইভেরিয়েন্টে যাব, যাওয়ার পরে ধরেন আমি এইগুলা আমি এখন সরাই দেই। আমার এই প্রথমটা ধরেন হয়ে গেছে, সেকেন্ডটা আমার ছিল হেডোনিক মোটিভেশন। এখন এই হেডোনিক মোটিভেশনের HM এটাকে আমরা 1 নাম্বারটা নিলাম। এরপরে কি করতে হবে? ডিবি নিতে হবে না একটা, এটা ডিবি নিতে হবে। জি স্যার। এমপি 1টা আমরা নিলাম। এখানে দেখেন আমার সিলেক্ট করাই আছে এই দুইটা, আমার আর কিছু করার লাগলো না। পরের অপশনে আমি ওকে বাটন প্রেস করলাম। এখানে পিয়ারসন কোরিলেশন কত আসছে? 0.5। 599। জি হ্যালো, ভাই 599 ওটা বলছি। আচ্ছা আচ্ছা, এই যে হেডোনিক মোটিভেশন এর সাথে মোবাইল পেমেন্ট 0.599। আচ্ছা, এরপরে আমরা কি করব? যেহেতু আমরা তো সিঙ্গেল সিঙ্গেল দেখতেছি, আমাদের তো আরো প্রশ্ন আছে, সেগুলোও তো টেস্ট করতে হবে। তো বাই ভেরিয়েন্টে গিয়ে আমি মোবাইল পেমেন্ট 1 কে সরাই দিয়ে মোবাইল পেমেন্ট 2 নিয়ে আবার ওকে দিলাম 512। তাহলে আগেরটার চেয়ে বড় না ছোট? ছোট। তাহলে আমার আগেরটাই ঠিক আছে, আগেরটাই থাকবে। এরপরে কোরিলেশনে যাব, বাই ভেরিয়েন্টে যাব, মোবাইল পেমেন্টকে সরাই দিব, 3 নাম্বারটা নিব। আইভি কিন্তু ঠিকই আছে, খেয়াল রাখেন, আইভি কিন্তু ঠিকই আছে। দেন আমি দেখছি, দেন 697 আসছে, তাহলে বেশি আসছে না? তাহলে এখন আমার এই আগেরটা রিপ্লেস হয়ে যাবে। আমি যেহেতু বেশিটা পেয়ে গেছি, ওদের মধ্যে মাল্টিপল সম্পর্কের মধ্যে সবচেয়ে বেশি যেটা আসছে সেটা আমার নিতে হবে, কেমন? সো আমরা আবার এই বাই ভেরিয়েন্টে যাব, এমপি 3 নাম্বারকে সরাই দিয়ে 4 নাম্বার নেব। 538 না, এর চেয়ে বেশি আমি অলরেডি পেয়ে গেছি। ওয়ান কাইন্ড অফ ধরেন জবের অফার, বেশি বেতন পেয়ে গেছে, এখন আর কম বেতনে যাব না। হ্যাঁ, এই যে সরাই দিচ্ছি। এবার দেখেন এই 5 নাম্বারটা নিয়ে আমরা ওকে বাটন প্রেস করলাম। 375, কখনোই আমরা এটার সাথে যাব না, কারণ অলরেডি আমাদের ভ্যালু এর চেয়ে অনেক বেশি চলে আসছে। এরপরে আমরা কোরিলেটে যে বাইভেরিয়েন্টে যে আমরা কি করব? দেখেন 5 নাম্বারটা রেখে আমরা হেডোনিক মোটিভেশনের 2 নাম্বারটা নিব। এবার 1 নাম্বার দিয়ে ততক্ষণ দেখলাম, এখন আমরা 2 নাম্বারটা নিব, ঠিক আছে? ওকে, 2 নাম্বারটা দিয়ে দেখি কি আসে। 150, ভেরি লো। এরপরে আবার বাই ভেরিয়েন্টে যাব, 2 নাম্বারটা সরিয়ে দিয়ে আমরা হেডোনিক মোটিভেশন 3 নাম্বারটা নিয়ে দেখব, না 259, কম ভ্যালু আসছে। এইভাবে আমাকে মাল্টিপল টাইমস এটাকে চেক করে দেখতে হবে। এই বিষয়টা বুঝতে পারছেন সবাই? বলবেন কাইন্ডলি। জি বিভিন্ন স্যার। 2টা ভেরিয়েবলের কোশ্চেন আপনাদের আছে ম্যাক্সিমাম 3টা 6টা, তাই না?
ডিভির 3টা, আইভির 3টা। তাহলে প্রথমে ওই তিনটার মধ্যে থেকে একটা নিয়ে 3টা, দ্বিতীয়টা নিয়ে 3টা, এভাবে সিঙ্গেল সিঙ্গেল করলে এভাবে করতে হবে। আর যদি চান, মনে করেন যে পুরো একটা বড় টেবিল দেখলে আপনার মাথা নষ্ট হবে না, তো দুইটা অপশনই আমি দেখায় রাখলাম। 3 নম্বরটা আসেন, পার্চিভ ব্রিক্সটা আমরা ওইভাবে আবার দেখি। এই ধরেন পার্চিভ ব্রিক্স নিলাম, আর এই যে মোবাইল পেমেন্ট, এই 5টাই নিলাম, এদের মধ্যেকার সম্পর্কটা দেখি। এরকম একটা বড় টেবিল তৈরি হবে। এই টেবিল থেকে আমরা করবোটা কি, পার্চিভ ব্রিক্স, অর্থাৎ এই যে প্রথম থেকে আমরা তিনটাকে বাদ দিই, এই যে পার্চিভ ব্রিক্স গুলো আমরা বাদ দিই। এরপরে কি করব, এই পর্যন্ত আছে আমার পার্চিভ ব্রিক্স, তাই না? তাহলে এই যে পিয়ারসন কোরিলেশনের ঘরটা, এইগুলো হচ্ছে আমার রিয়েল ভ্যালু। এই যে রিয়েল ভ্যালু, তাহলে মোবাইল পেমেন্ট 1 সাথে পার্চিভ ব্রিক্স 1 নম্বরের সম্পর্ক দেখা যাচ্ছে 531, এটাই সবচেয়ে বেশি। তা আমি এটাই নিয়ে নিলাম। তবে এটা একটু সঠিকভাবে এই ছকটা দেখতে হবে। প্রয়োজনে আপনি প্রথমে ছকটা দেখেন, ম্যাক্সিমামটা খোঁজার চেষ্টা করেন, দেন আপনি সিঙ্গেলে আবার এই দুইটা করে দেখেন যে অ্যাকচুয়ালি আপনি যেটা গেস করছেন এটা সঠিক হচ্ছে কিনা। ডিভির 1 নাম্বার কোশ্চেন এবং আইভির 1 নাম্বার কোশ্চেন, আপনি এটা দেখে মানে প্রথমে দেখে নিলেন যে ডিভির 1 নাম্বার কোশ্চেনের সাথে আমার আইভির 1 নাম্বার কোশ্চেনের মানটা সবচেয়ে বেশি। যখন দেখা হয়ে গেল, দেন আপনি অ্যানালাইসিসে এসে আপনি মনে করেন যে কোরিলেশনে এসে বাইভেরিয়েন্টে আসলেন, এসে সবগুলোকে আপনি প্রয়োজনে রিডাক্ট করে দিলেন, এই যে বাকিগুলোকে আপনি রিডাক্ট করে দিলেন। আইভির 1 নাম্বার কোশ্চেন আর ডিভির 1 নাম্বার কোশ্চেন, এটা আপনি চেক করে দেখেন, হ্যাঁ আসলে 531, তার মানে 531ই রিয়েল ভ্যালু, আমি ঠিক ছিলাম। এভাবে আপনারা ক্রস চেক করে মিলায়া করতে পারেন। ক্লিয়ার সবাই? Yes, sir. ওকে, দেন আমরা এইটাকে কিভাবে আমাদের একটা রিপোর্টের মধ্যে শো করতে পারি, এবং এইটারও কিছু একটা স্ট্যান্ডার্ড স্কেল আছে, সেই স্কেলটা এখন আমরা একটু দেখব। এরপরে প্রয়োজনে আমরা আবার পুনরায় এখানে আসব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটা টেবিল যেটা তৈরি করা হয়েছে হাইপোথিসিস অনুযায়ী। হাইপোথিসিসের এখানে একটা আইভি আর একটা ডিবির মধ্যকার যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে ওই সম্পর্কটার ভ্যালু কত আসছে দেখেন, সেটাই কিন্তু ওখানে দেওয়া আছে। আমাদের 0.684 এটা এই রিপোর্টে আসছে, যে রিপোর্টে যে ভ্যালু আসবে এটা নিয়ে বদার হওয়ার কিছু নাই। ধরেন আমি ওই অ্যানালাইসিসটা করে আমার ম্যাক্সিমাম ভ্যালু আসছে 0.684। এই 684টা আমার ভালো না খারাপ, আমি অ্যাকসেপ্ট করব নাকি অ্যাকসেপ্ট করব না। এটা যেরকম আপনাদের রিলায়েবিলিটি টেস্টের ক্ষেত্রে একটা স্কেল দেওয়া হয়েছিল ইন্টারনেট থেকে, ওইরকম একটা স্কেল এটারও আছে। সেই স্কেলটা আমরা এখন দেখব যে ওই স্কেলে আমরা কিভাবে জিনিসটাকে পাচ্ছি। আচ্ছা দেখ, এই যে দেখেন এখানে একটা স্কেল দেখা যাচ্ছে। বেসিক্যালি আমরা এই স্কেলটাকে নেওয়া যেতে পারে, ভেরি ভেরি কোয়াইট গুড। আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে। তো এই স্কেলটা কি বোঝাচ্ছে?
এই স্কেলটা বোঝাচ্ছে আপনার ভ্যালু কোরিলেশনের আর ভ্যালু বোঝাচ্ছে 0 এর চেয়ে যদি বড় হয় আর 0.19 এর চেয়ে ছোট হয়, অর্থাৎ ভেরি লো কোরিলেশন, অ্যাকসেপ্টেড না। 0.2 এর চেয়ে যদি বড় হয়, 0.39 এর চেয়ে ছোট হয়, এটাও অ্যাকসেপ্টেড না, লো কোরিলেশন। 0.4 এর চেয়ে যদি বড় হয়, 0.59 এর চেয়ে ছোট হয়, মডারেট কোরিলেশন। তো এই ক্ষেত্রে মডারেট কোরিলেশন থেকে আমরা অ্যাকসেপ্ট করা শুরু করি। যদিও এটা আরেকটা সফটওয়্যার যেটা আছে আমাদের পিএলএস এর ক্ষেত্রে ওটা 6 থেকে নেওয়া হয়, তবে ইন দা অ্যাজ এ বিগিনিং আমরা এটাকে মডারেট বা এসপিএসএস এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে 4 থেকে এটা অ্যাকসেপ্ট করে। এটা অনেক মতবাদ আছে, অনেক রকম ইয়ে আছে, তবে আমরা এখন অত বেশি কন্ট্রোভার্সিতে না যাই, শুধুমাত্র এটাই ইয়ে করবো 0.4 এর চেয়ে যদি বেশি হয়, 0.4 বা 4 এর চেয়ে যদি বেশি হয়, তাহলে আমরা মডারেট কোরিলেশন ধরে নেব এবং এটাকে অ্যাকসেপ্ট করব। আর যথারীতি 0.6 এর ওপরে এবং 7.9 এর নিচে যদি হয়, তাহলে এটা হাই কোরিলেশন, অবশ্যই অ্যাকসেপ্টেড। 8 এর ওপরে হলে ভেরি হাই কোরিলেশন, ওইটাও অ্যাকসেপ্টেড। তো আমরা বলতে পারি না যে আমাদের এখানে 0.459 কোরিলেশন, এটা কিন্তু মডারেটলি যেটা ছিল এই যে মডারেট কোরিলেশন, তাই না? মডারেট কোরিলেশন হলে এটা কিন্তু মোটামুটি আমরা প্রাথমিকভাবে অ্যাকসেপ্ট করতে পারছি। যদিও আমরা ওখানে লিখে দিব যে এটা মডারেট কোরিলেশন, হ্যাঁ, এগুলো সব কিছু লেখা থাকবে। যেমন এই রিপোর্টটা যিনি করেছেন, তিনি কিন্তু কি করেছেন, ওনারও কিন্তু যেরকম মডারেট হাই কোরিলেশন, আচ্ছা মডারেট হাই কোরিলেশন না, এটা মডারেট কোরিলেশন লিখতে গিয়ে খুব সম্ভবত মডারেট কোরিলেশন লিখতে গিয়ে উনি হয়তো মডারেট হাই কোরিলেশন, যাই হোক, তো এটা ছিল মূলত মডারেট কোরিলেশন। হ্যাঁ, তো এই জায়গাতে উনার এইটা যে ভ্যালুটা আসছে সেটা অ্যাকসেপ্টেড, পরেরটাও কিন্তু অ্যাকসেপ্টেড, পরেরটাও কিন্তু অ্যাকসেপ্টেড, পরেরটাও অ্যাকসেপ্টেড, পরেরটাও অ্যাকসেপ্টেড, অর্থাৎ সবগুলোই মডারেট কোরিলেশন, কিন্তু সবগুলাই আমার অ্যাকসেপ্টেড। এখন যখন আমি এখানে ইন্টারপ্রিটেশন লিখছি, তখন এখানে আমরা বিষয়বস্তুটাকে ক্লিয়ার কাট লিখে দিচ্ছি যে কোনটার ভ্যালু কত আসছে, স্যালারি এন্ড বেনিফিট বলেন বা যে ভেরিয়েবলই থাক না কেন, এই ভেরিয়েবলের কোরিলেশন কোএফিশিয়েন্ট এত আসছে, যেটা কিনা মডারেট কোরিলেশন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হাইপোথিসিস 1 ইজ অ্যাকসেপ্টেড। দেখেন এই জায়গাতে পরিষ্কারভাবে হাইপোথিসিসের কথাটা লেখা আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই আপনাদের যদি বলা হয় যে কোরিলেশন কোএফিশিয়েন্ট দিয়ে অ্যাকচুয়ালি কি বুঝেন বা আপনি কি বুঝান, বলা যায় না যে হাইপোথিসিস টেস্টিং এর জন্য আমরা কোরিলেশন কোএফিশিয়েন্ট ইউজ করি, বলা যায় না এটা? হ্যালো, জি স্যার, বলা যায় স্যার। কি বলা যায় বলেন তো একটু। স্যার এই যে হাইপোথিসিস করার জন্য স্যার আমরা কোরিলেশন গুলা করতেছি স্যার। হাইপোথিসিস করার জন্য কোরিলেশন কোএফিশিয়েন্ট পড়তেছি। জি স্যার। হাইপোথিসিস করার জন্য না হাইপোথিসিস টেস্ট করার জন্য? স্যার হাইপোথিসিস টেস্ট করার জন্য স্যার। জি, কি বলে অপু সাহেব, এই যে আপনি আগের যে কথাটা বললেন, এই কথাটা যদি লেখেন একদম পুরো আপনার জিরো হয়ে যাবে। আপনি হাইপোথিসিসকে টেস্ট করার জন্য এই যে পিয়ারসনস কোরিলেশন যেটা আপনাকে দেখানো হচ্ছে, দিস ইজ ওয়ান অফ দ্য টুল দ্যাট ইউ কুড ইউজ। এবং আপনাকে ফাইনাল পরীক্ষায় এই ধরনের প্রশ্ন থাকবে, কেন আপনি কোরিলেশনাল
কি বলে পিয়ারসন কোরিলেশনাল অ্যানালাইসিসটা করছেন, এটা কি জন্য করতে হয়? আপনাকে বলতে হবে হাইপোথেসিস টেস্ট করার জন্য ওয়ান অফ দ্য টুল দ্যাট আই হ্যাভ ইউজড হুইচ ইজ এইটা। রাকিব সাহেব, একটা জিনিস আপনি বুঝাবেন, সেটা হলো এই যে মডারেটলি মডারেট এ যেটা অ্যাকসেপ্টেড করা হয়েছে, তো এখন প্রশ্ন হচ্ছে মডারেট এসছে বলে তো মডারেট করেছে, কিন্তু কেন মডারেট করলো, কেন এটা আরেকটু ভালো অ্যাকসেপ্টেবল হলো না, অথবা পজিটিভ কোরিলেশন বা হাই কোরিলেশন হলো না, এটার ব্যাখ্যাটা দেন। এখানে অনেকগুলো ব্যাখ্যা থাকতে পারে। দেখেন, আপনার এই যে রিপোর্টটা, এই রিপোর্টটার মধ্যে SAB স্যালারি অ্যান্ড বেনিফিটের সাথে জব স্যাটিসফ্যাকশন, অ্যাকচুয়ালি এটা হাই কোরিলেশনই হওয়ার কথা। কেন মডারেট হলো? চলেন আমরা একটু উপর থেকে তাহলে ঘুরে আসি, প্রথম ব্যাখ্যাটা দেখে আসি, তাহলে আমাদের অন্যান্য ব্যাখ্যাগুলো বুঝতেও সুবিধা হবে। হ্যাঁ, দেখেন উনি যে স্যাম্পল সাইজটা নিয়েছেন, এই স্যাম্পল সাইজটা হচ্ছে খুবই মিনিমাল, 82। উনার আর ছিল না আসলে এক্ষেত্রে যে প্রতিষ্ঠান নিয়ে কাজটা করা, ওখানে সর্বসাকুল্যে পার্টিসিপেন্ট বা এমপ্লয় ছিলই মাত্র 84 বা 85, তার মধ্যে 82টা উনি নিতে পেরেছেন। তো 82টা দিয়ে কিন্তু আপনার এখানে জাজমেন্ট আসছে। নাম্বার অফ স্যাম্পল সাইজ কম না, আমার যদি নাম্বার অফ স্যাম্পল সাইজটা আরো বাড়তো, সেক্ষেত্রে কিন্তু আমার অ্যানালাইসিসটার মানও চেঞ্জ হওয়ার সুযোগ ছিল। কারণ যখন একটা SPSS এর মতো একটা টুল অ্যানালাইসিস করে, তাদের গাইডলাইনগুলো পড়লে বা তাদের যে ইউজার ম্যানুয়ালগুলো পড়লে আপনি ওখানে দেখতে পারবেন যে তারা সবসময় বিগ নাম্বার অফ ডেটা দিয়ে অ্যানালাইসিস করার কথা বলে থাকে। সাধারণত পাবলিকেশনের ক্ষেত্রে গেলেও কিন্তু আপনি 82 ডেটা দিয়ে আপনি হচ্ছে ইয়ে করতে পারবেন না, কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালাইসিস করে ওটা পাবলিকেশনে যেতে পারবেন না। ওখানে আপনার যদি নাম্বার অফ স্যাম্পল সাইজ কমে যায়, তাহলে আপনাকে ওর সাথে কোয়ালিটেটিভ প্রশ্নও অ্যাড করতে হবে। যেহেতু আপনার নাম্বার অফ স্যাম্পল সাইজ কম, শুধুমাত্র কোয়ান্টিটেটিভ অ্যাডজাস্ট করবে না। কিন্তু অনেক টাইম লিমিটেশন, সেমিস্টার লিমিটেশন, এক্সেট্রা অনেক কিছু কনসিডারেশনে বিগিনিং এজে শেখার জন্য আমরা এগুলো একসেপ্ট করে থাকি। আদারওয়াইজ এটার সাথে আমাদের কোয়ান্টিটিভের সাথে কোয়ালিটেটিভও অ্যাড করতে হয়। সো এখন মনে করেন এখানে নাম্বার অফ স্যাম্পল সাইজটা কম, ইন দ্যাট কেস যিনি ডেটা কালেকশন করেছেন, এখন ওইখানে যারা রেসপন্স করেছে তারা প্রপারলি বুঝতে পারছে কিনা, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ তারা যদি একটা অ্যান্সারও ভুল দেয়, এখানে অনেক মানের পার্থক্য হয়ে যায়। এই জন্য ডেটা কালেকশনটা খুব মানে এটাকে কি বলে, খুব খুব সেন্সিটিভলি করতে হয়। কারণ সবাই কিন্তু এই জিনিসটা বুঝবে না। আপনি 10টা ক্লাস করে দেন আপনি বুঝতে পারতেছেন বা বোঝার চেষ্টা করতেছেন, আপনাকে বোঝানো হচ্ছে, আর আপনার রেসপন্ডরা তো কোনো ক্লাস করে নাই, তারা তো বুঝবে না। তাদেরকে ঠিক মতো বুঝাইতে পারতেছেন কিনা, এটাও একটা বড় ফ্যাক্ট উইয়ার্ড রেজাল্ট আসার ক্ষেত্রে। তাহলে নাম্বার অফ স্যাম্পল সাইজ একটা ফ্যাক্ট, আপনার রেসপন্সটা বুঝে অ্যান্সার করছে কিনা সেটাও একটা ফ্যাক্ট। এছাড়াও মনে করেন আপনার জি রাকিব, আমি আপনি বলার পরে আমি আরেকটা জিনিস আপনাকে শিখিয়ে দেবো। জি স্যার, আপনি বলেন স্যার। বিষয়টা হচ্ছে যে আপনারা বারবার বলেন না স্যার 100টা ডাটা, স্যার 100টা ডাটা করে কি হবে স্যার। দেখেন, আপনি যে লোকগুলোকে রেসপন্ডেন্ট হিসেবে নিয়েছেন, এই যে রাকিব সাহেব যেটা বললেন যে নট ওয়েল অ্যাওয়ার অফ, আপনি এত অল্প সময়ের মধ্যে তাদেরকে এডুকেট করতে পারেননি। তারা অবশ্যই, আমরা কি চাই যে
আপনি যদি চিন্তা করে দেখেন এই যে আইভির সাথে ডিবির যে সম্পর্কটা, এটা রাকিব সাহেব আমি যদি ভুল না করি, ইট মাস্ট বি পজিটিভ। এবং এবং যদি সেকেন্ডারি ডেটা অর্থাৎ যেসব পত্র পত্রিকায় বা কোনো আপনি জার্নাল থেকে আপনি পড়েছেন, দেখবেন এটার সাথে পজিটিভ এবং হাই কোরিলেশন জড়িত। কিন্তু আপনার এখানে মডারেট আসলো, এটা কিন্তু চিত্রটা কিন্তু আসল চিত্র না। এটাতে হাই, এটা এক্সপেক্টেড কি রাকিব সাহেব? নিশ্চয়ই হাই কোরিলেশন হবে, হাই কোরিলেশন, রাইট। হাই কোরিলেশন হবে, কিন্তু আপনি সেই জায়গা থেকে ডেভিয়েট করছেন। ডেভিয়েট করা মানে কি জানেন? বাংলায় যেটাকে বলা হচ্ছে যে আপনি কোনো মতে মেনে নিচ্ছেন, কারণ ওইটার নিচে গেলে তো আপনার আবার আপনাকে ডাটা কালেকশনের জন্য পাঠানো হবে। কারণ তার মানে ইউ ডিডন্ট ডু ইউর জব প্রপারলি। আর আপনি বলতে পারেন স্যার আমি কি এতগুলা লোককে কি আমি কি বলে আমার পক্ষে সম্ভব কিনা যে টু মনিটর এভরিবডি, ওয়াচিং এভরিবডি, আর দে ডুইং দ্য রাইট থিং অর নট। এই জন্যই ডেটা কালেকশন সবসময় করতে হয় প্র্যাকটিক্যাল ফিল্ডে, যেটা আমরা করি। যেমন আজকে রাকিব সাহেব ডেটা কালেকশন করতে গেছেন, মাত্র কয়টা ডাটা পেয়েছেন রাকিব সাহেব? 10টা। 10টা ডাটা। উনি একটা কিডনি হসপিটালে গেছেন, কিডনি হসপিটালে গিয়ে উনি বিভিন্ন যে প্রশ্নগুলো, এবং তাকে সরজমিনে এবং লোকের কাছে বেগ করতে হচ্ছে, একেবারে হাত তুলে বেগিং করতে হচ্ছে যে স্যার প্লিজ হেল্প মি, হেল্প আস, আমরা আসল চিত্রটা বাংলাদেশে তুলে ধরতে চাই। কিন্তু আপনাকে যেহেতু রাকেশ সাহেব বলেছেন অনেক লিমিটেশনের মধ্যে দিয়ে, ফার্স্ট লিমিটেশন হচ্ছে যেহেতু ফর দ্য ফার্স্ট টাইম আপনারা করছেন, অথবা আমরা ভালো পড়াতে পারছি না, অথবা আপনি কি বলে মনোযোগী না, অথবা আপনি কি বলে যাদের কাছে ডাটাগুলো দিয়েছেন তারা না বুঝে না এ করে টিক 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 মানে দিয়ে দিয়েছে। এই ডেটাগুলো যত ডেটা বাড়বে, একটা কথা মনে রাখেন, এটা ফাইনালে প্রশ্ন আসতে পারে, দ্য মোর ডেটা ইউ হ্যাভ দ্য মোর গুড রেজাল্ট মে কাম। ধরেন এই প্রশ্নটা বলেও দিলাম আপনাদের, the more data you have in for your study, the more good result আসলে সঠিক ইংরেজি না, এটা the precise result মানে যে জিনিসটা, অথবা desired result, precise বাদ দেন, desired result, কাঙ্ক্ষিত রেজাল্ট আপনার কাছে আসবে। কাঙ্ক্ষিত রেজাল্ট কোনটা? হাই কোরিলেশন। যেহেতু আমরা নিজেরাও আপনাকে প্রথমে বলেছি না, পাইলটিং করতে হয়, যেমন 20টা 22টা করে অনেকে আমার কাছে দেখিয়েছেন, অনেকে দেখাননি। এই 20টা 22টা কেন নেই? আমরা 20টা 22টা নিয়ে টেস্ট করি আদৌ আপনি যে লোকগুলোর কাছে গেছেন। সরি, আমি সেই কি বলে অনেক দূর থেকে আপনাদের সাথে কথা বলছি, অনেক স্টুডেন্ট এখানে আমার কাছে আছে। তো এই যে ডিজায়ার্ড রেজাল্টটা পাওয়ার জন্য আপনাকে শেষ বিন্দু পর্যন্ত আমরা অপেক্ষা করি। এই যে রাকিব সাহেব প্রায় তাকে 450-500 ডেটা আনতে হবে। আমরা কোনো তাড়াহুড়া করব না, কারণ আসল চিত্রটা পাওয়ার জন্য শেষ বিন্দু পর্যন্ত আমরা ওয়েট করব, যদি ট্রু রিসার্চার হতে চান। আর যদি কোনো মতে স্যারকে বুঝাই দিয়ে পাশ করে যেতে চান সেটা এক জিনিস, তবে ভবিষ্যতে যদি রিসার্চ লাগে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে অন্তত রিসার্চের ব্যাপারে কখনোই তাড়াহুড়া করবে না। যা হোক, কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়ার জন্য যত বেশি ডেটা আপনার স্টাডিতে আসবে, তত বেশি পরিমাণে আপনার সম্ভাব্যতা। আমরা রিসার্চটা তো বেসিক্যালি এটা প্রেডিকশন করি। এই যে স্পেসিস আপনাকে জোর করে শেখানো হচ্ছে, আমরা দেখাচ্ছি, আমরা এর মূল উদ্দেশ্যটাই হচ্ছে প্রেডিকশন লেভেলটা যত as close as the desired মানে ডিজায়ার্ড রেজাল্টের যত কাছাকাছি আনা যায়, সেখানেই আপনার সাফল্য রয়ে গেছে। যাও, ওভার টু ইউ রাকিব। জি, আচ্ছা, তাহলে এটা তো আমরা শিখলাম। এখন যদি এই বিষয়ে মানে এই কোরিলেশনটা নিয়ে যদি কারো কোশ্চেন থাকে তাহলে একটু বলেন, আমরা একটু কোশ্চেন নেই। আর যদি আচ্ছা, আমি একটা জিনিস বলতে ভুলে যাব, প্লিজ, আমি দুঃখিত, বলতে ভুলে যাব। ডিয়ার স্টুডেন্ট, আপনাদের যে ল্যাপটপে অর্থাৎ 20 তারিখে জমা দেওয়ার পরে, যে যদিও আপনারা শুনেছি 21 তারিখে ইউনিভার্সিটি বন্ধ থাকবে কারণ ওখানে ইলেকশন, এটার জন্য ক্লাস হবে না,
কিন্তু অনলাইনে কিন্তু আমরা দেখব যে আপনি ডেটাটা আপনি অ্যানালাইজ করতে পারেন কিনা। যে রিপোর্টে দিচ্ছেন 21 হোক আর 22 হোক, আমি এই 3 দিনের মধ্যে আপনার কাজ নামাবো। এবং কি বলে আপনি আদৌ এসপিএসএস করতে পারেন কিনা। আর যদি সময় পাই অবশ্যই আপনাদের জন্য একটা যে কম্পিউটারের ল্যাব আমি বুকিং দিয়ে ফেলেছি, আপনাকে ডেটাটা আমার সামনে কি বলে আপনি অপারেট করবেন, আমি এটা দেখবো, এবং যে 100% করতে পারবে তাকে বোনাস মার্ক আমি দিয়ে দেবো একদম স্ট্রেট। কিন্তু আপনি অন্য কাউকে দিয়ে অ্যানালাইসিস করিয়ে এবং আমার সামনে যদি অ্যানালাইসিস আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনি একদম জিরো পাবেন। বাবারে আমি এই জায়গাটা একেবারে কোনো ধরনের, কারণ আমি নিজে শর্টকাট ওয়েতে কাউরে শিখাই না, নিজেও শিখি না। জীবনে যতবার শর্টকাট ওয়েতে শিখেছি সে জিনিসগুলো আমি সব ভুলে গেছি। অর্থাৎ আপনাকে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কি করে বের করতে হয়, কোরিলেশন অ্যানালাইসিস কি করে বের করতে হয়, কার সাথে কার সম্পর্ক, এই জিনিসগুলো আমাকে অবশ্যই এক্সপ্লেন করতে হবে। জি ধন্যবাদ। জি রাকিব স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার এখানে যে কোরিলেশনের ভিতরে স্যার যে আইবি আর ডিবি, আমাদের আইবির ভিতরে 3টা করে কোশ্চেন আছে, আবার ডিবি তো সেম, মানে 3টা কোশ্চেন। এখন এটা হাইপোথিসিস টেস্ট করার পরে এই 3টা টেস্টের সাথে মানে 3টা আইবির যে কোশ্চেন ছিল, ইন্ডিভিজুয়াল আপনার একটা আইবির যে কোশ্চেন, এটা আর ডিবি, এটা কি সামারি করতে হবে সবগুলোরই? হ্যাঁ, সবগুলোরই। দেখেন এখানে এই যে স্যাম্পল রিপোর্টগুলো, যে কোনো স্যাম্পল রিপোর্ট খুলে দেখতে পাবেন এই যে আপনার হাইপোথিসিস 1 আইভি ডিভি, আইভি ডিভি, আইভি ডিভি, আইভি ডিভি, আইভি ডিভি। যে রেজাল্টটা আসলো সেই রেজাল্টটা কোন ধরনের রেজাল্ট, অ্যাকসেপ্টেড নাকি রিজেক্টেড। এবং এই যে দেখেন এখান থেকে শুরু হয়েছে স্যালারি এন্ড বেনিফিট, জব স্যাটিসফ্যাকশন, এটার এক্সপ্লেনেশন, দেন ওয়ার্ক এনভায়রনমেন্ট অ্যান্ড জব স্যাটিসফ্যাকশন, দেন জব সিকিউরিটি অ্যান্ড জব স্যাটিসফ্যাকশন। তার মানে প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা করে ইন্টারপ্রিটেশন লেখা আছে। অর্থাৎ আপনি যে জিনিসগুলো করছেন ওই জিনিসগুলোরই একটা ইন্টারপ্রিটেশন লিখে দিতে হবে। ওটা তো আপনি অ্যানালাইসিসের মধ্যে দেখালেন, আর এখানে ইন্টারপ্রিটেশনটা লিখে দিতে হবে। দেন লাস্টে আমি বলতে পারি যে যেহেতু আমার এখানে কোনো রিজেকশন নাই, যদি রিজেকশন থাকতো তাহলে ওইভাবে জিনিসটাকে লিখতাম। যেহেতু রিজেকশন নাই তাই আমি বলতেছি যে H1 through H5 অর্থাৎ হাইপোথিসিস 1 থেকে 5 পর্যন্ত অল দ্য হাইপোথিসিস আর অ্যাকসেপ্টেড, পজিটিভ কোরিলেশন বিটুইন দেয়ার। রাকিব, আপনাকে একটা ছোট্ট অনুরোধ করব, সেটা হচ্ছে এই যে কোরিলেশন অ্যানালাইসিসের ইন্টারপ্রিটেশন যার কাছ থেকে আপনি দেখিয়েছেন এটা রিডিং পড়েন, কোন কোন জিনিসগুলো থাকতে হবে। এবং এটা যেটা করবে, যেটা আমরা অতীতে দেখে থাকি, যারা খুব শর্টকাটে মারতে চায় তারা চ্যাট জিপিটিতে দেয়। চ্যাট জিপিটি আমাদের মতো অ্যানালাইসিস করতে পারে না। আমাদের অ্যানালাইসিস মানে আহামরি ভিন্নতা নেই, কিন্তু কথার মারপ্যাচ দেখলে আমি বুঝতে পারবো যে আপনি কি বলতে চেয়েছেন। আপনি আপনার অভিজ্ঞতার আলোকে ওদের সাথে শেয়ার করেন কোন জিনিসটা কোরিলেশন অ্যানালাইসিসের মধ্যে থাকতেই হবে। জি ধন্যবাদ। দেখেন এখানে দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ 0.684 indicates a moderate high positive correlation between salary and benefit and job satisfaction among the employees. These results suggest that as salary and benefit increases, employee job satisfaction also tends to increase. Hence, hypothesis 1 is accepted. এই কতটুকুর মধ্যে, 4টা লাইনের মধ্যে কয়েকটা জিনিস আছে। আমি রেজাল্ট দিয়েছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি এই কোরিলেশনটা কি ধরনের সেটা বলেছি, আমি ভেরিয়েবলের নামগুলো বলেছি, কাদের উপরে করা হয়েছে সেটাও বলেছে। এবং এইটা যদি দি রেজাল্ট কি সাজেস্ট করে, অর্থাৎ এই যে রেজাল্টটা আসলো এটা আসলে কি ধরনের সাজেশন আমাকে দিচ্ছে সেটাও বলেছি। যে স্যালারি এন্ড বেনিফিট যদি ইনক্রিজ হয় তাহলে জব স্যাটিসফ্যাকশন ইনক্রিজ হবে, এটাও বলেছি। এবং এই হাইপোথিসিসটা অ্যাকসেপ্টেড নাকি রিজেক্টেড সেটাও বলেছে।
এই 4টা লাইনের মধ্যে এই কি পয়েন্ট গুলো আছে এবং এইগুলো প্রত্যেকেরই থাকতে হবে। চ্যাট জিপিটি ইউজ করার বিষয়টা যদি আমি বলি, চ্যাট জিপিটি আপনি স্যার এর আগে অনেকবার বলছে আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, বাট আপনি যদি প্রো লেভেলের হন, বাট বিগিনিং লেভেলের হলে চ্যাট জিপিটি ইউজ না করাই ভালো। আপনি ম্যানুয়ালি করেন, কারণ এটা আপনি শিখতেও পারবেন এবং ভুলও হবে না। কারণ চ্যাট জিপিটি আপনাকে এইভাবে অর্গানাইজ করে দেবে না, ওরা ওদের মতো করে দেবে, সো ওইটা আপনার ভালো হবে না। আচ্ছা, এইটা নিয়ে আর কোনো কনফিউশন আছে কোরিলেশন নিয়ে? কোরিলেশন নিয়ে কেউ কোনো প্রশ্ন করতে চান? ফিল ফ্রি টু আস্ক, কনফিউশন থাকলে বলতে পারেন। আচ্ছা, যেহেতু কোনো রেসপন্স নাই আমি ধরে নিচ্ছি সবাই বুঝে গেছেন। এখন আমরা আজকে ফ্যাক্টর অ্যানালাইসিস সম্পর্কে, নেক্সট যে আমাদের অ্যানালাইসিস সেটা সম্পর্কে একটু দেখব। ফ্যাক্টর অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমাদেরকে দুইটা জিনিস মাথায় রাখা লাগবে, তিনটা জিনিস। একটা হচ্ছে কেএমও এন্ড বাটলার টেস্ট। এখন দেখেন কেএমও এন্ড বাটলার টেস্ট বলতে কি বোঝায়? কেএমও এন্ড বাটলার টেস্ট হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, যে ভ্যালুটা সাজেস্ট করে আপনার এই রিসার্চের ডেটা ফ্যাক্টর অ্যানালাইসিসের জন্য সাপোর্ট করে কিনা। এইটা সাপোর্ট করে কিনা কিভাবে বুঝবো? সাপোর্ট করে কিনা এটা আমরা বুঝবো হচ্ছে আপনার 0.0600 এর উপরে থাকে and above, তাহলে সাপোর্ট করে বলে আমরা ধরে নেব এবং পরবর্তীতে আপনাকে অ্যানালাইসিসটা করতে হবে। এই যে এখানে দেওয়া আছে, হ্যাঁ 0.6 মানে 0.600। তো যদি তাই হয়, এটা হচ্ছে আপনার কেএমও এন্ড বাটলার টেস্টের রেজাল্ট। এখানে যেটা আসছে 0.811। এন্ড দেন কমিউনিটিস হচ্ছে আপনার ডেটাটাকে আপনার যে ধরনের ভ্যালু আসে এই ভ্যালুটা 0.5 এর উপরে থাকতে হবে। কিভাবে এটা আপনি করবেন এটা আমরা দেখাচ্ছি খুব রিসেন্টলি। আমরা এখন সিস্টেমে যাব, সেখান থেকে দেখাচ্ছি। এবং রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্স নামে একটা ম্যাট্রিক্স যে আমরা করছি, এই ম্যাট্রিক্সের মধ্যে বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হবে। একটা থ্রেড যখন তৈরি হবে বা একটা লেভেল যখন তৈরি হবে, এখানে মাল্টিপল কম্পোনেন্ট তৈরি হতে পারে, 4টা 5টা 2টা 3টা মাল্টিপল কম্পোনেন্ট তৈরি হতে পারে। তো এই কম্পোনেন্টের ঘরগুলোতে কোনো ঘরে যদি মিসিং ভ্যালু থাকে, যদি ডাবল ভ্যালু থাকে, তাহলে ওই ভেরিয়েবলটাকে আমার বাদ দিতে হবে, মিসিং থাকলেও বাদ দেব, ডাবলের অধিক থাকলেও বাদ দেব। এই তিনটা জিনিস একটু মাথায় রাখেন। আমরা এখন আমাদের মূল অ্যানালাইসিসে চলে যাচ্ছি। অ্যানালাইসিসে গিয়ে দেখেন ডাইমেনশন রিডাকশন নামে একটা অপশন পাবেন। ফ্যাক্টর অ্যানালাইসিস মূলত রিডাকশন করা, অর্থাৎ আপনি যে ভেরিয়েবলগুলো নিয়ে কাজ করেছেন, এখানে তো অনেকগুলো সাব ফ্যাক্টর আছে না, প্রত্যেকটা কোশ্চেনই তো এক একটা ল্যাটেন্ট ভেরিয়েবল হিসেবে কাজ করে। তো ওইগুলোকে আমরা রিডাকশন করব। এর জন্য কি করব? আমরা আমাদের যে সমস্ত ফ্যাক্টর ছিল আগে এটাকে স্কেল করে নিব। এই যে এটা নিউমেরিক থেকে এটা এখন স্কেল করে নিব। এই যে স্কেল করে নেব যে মেইন ভেরিয়েবল গুলো যেগুলো ছিল, এই ভেরিয়েবল গুলোকে স্কেল করে নেব। কেমন? স্কেল করার পরে অ্যানালাইসিসে যাব, ডাইমেনশন রিডাকশন অপশনটা খুঁজে বের করে ফ্যাক্টরে যাব। এরপরে আমরা বাকি যে আমাদের মূল ভেরিয়েবল গুলো আছে ওইগুলোকে আমরা এপারে নিব।
ডেসক্রিপটিভ থেকে আমরা কোএফিশিয়েন্ট দেখব আর কেএমও এন্ড বাটলার টেস্ট এইটাকে আমরা অন করে দেব। এক্সট্রাকশন অপশন থেকে আমরা কোরিলেশনের বদলে কোভেরিয়েন্স ম্যাট্রিক্স দেব। রোটেশনে যাব, ভেরি ম্যাক্স অপশনটা সিলেক্ট করব। স্কোরে যাব, স্কোরে গিয়ে ডিসপ্লে ফ্যাক্টর কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স এটাকে আমরা অন করে দেব। অপশনে আসব, অপশনে এসে এই যে সাপ্রেস স্মল কোএফিশিয়েন্ট এই অপশনটা অন করে দেব এবং এই যে অ্যাবসোলিউট ভ্যালু বিলো এটাকে আমরা 0.5 দিব। দেন আমরা ওকে বাটন প্রেস করব। দেখেন কেএমও এন্ড বাটলার টেস্ট আসছে আমার 810। কমিউনিটিসে আমার এখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু ভেরিয়েবল আসছে। হ্যাঁ, এই ভেরিয়েবল গুলো দেখতে হবে কোনটা আমার 5-এর নিচে, কোনটা 5-এর নিচে। 5-এর নিচে যে ভেরিয়েবল গুলো থাকবে সেই ভেরিয়েবল গুলোকে আমরা বাদ দিয়ে দেব। 5-এর ওপরে যেগুলো থাকবে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আবার অ্যানালাইসিস করব। এটাকে বলে রান দেওয়া। অর্থাৎ আমরা এই এখন যে অ্যানালাইসিসটা করলাম এটা হচ্ছে ফার্স্ট রান। ফার্স্ট রানের ভ্যালু এই যে আমাদের সামনে আসছে। আমরা রটা দিতে পারি, রিস্কেলটা না নিলেও চলবে। এটা হ্যাঁ, এটা দরকার নাই। সরি সরি সরি, এটা আমরা রটা বাদ দেব। হ্যাঁ, রিস্কেলটা নিব। এটা হচ্ছে এই রটা বাদ দিয়ে দেব আমরা। এই যে এটার আর কোনো প্রয়োজন নাই। তাহলে এইখানে আপনি দেখেন যে 5-এর নিচে আমার কত কত আছে। 5-এর নিচে যেগুলো আছে সেগুলোকে আপনি সুন্দর করে মার্ক করে ফেলতে পারেন। এই যে এসআই মানে সোশ্যাল ইনফ্লুয়েন্স 1, তারপরে 5, এরপরে আমরা দেখতে পাচ্ছি HM 4, দেন আমার INFC 1, তারপরে INFC 2, INFC 5, তারপরে আমার আর নেই। তাহলে এই যে ভেরিয়েবল গুলো আমরা পেলাম এই ভেরিয়েবল গুলো কিন্তু আমার বাদ চলে যাবে। এগুলোকে আমি লিখে রাখলাম, একটা জায়গায় সেভ করে রাখলাম। এরপরে আমরা নিচে চলে আসবো, রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্স। এখানে দেখেন আমাদের এই যে ডাবল ডাবল আসছে, আমরা আগে ইয়েতে নিয়ে নেব, ওয়ার্ড ফাইলে নিয়ে নেব, রটা বাদ দিয়ে দিব আমরা। র হচ্ছে যে এখান থেকে 6 থেকে, এই 6 থেকে 6 এর এই যে রটাকে আমরা বাদ দিয়ে দিলাম। এগুলো হচ্ছে আমার রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্স। তাহলে রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্সের শর্ত ছিল কি, ডাবল থাকা যাবে না, 5-এর নিচে আসবে না। তার কারণ হচ্ছে আমরা আগেই ওই যে সাবট্রেসে 10 কেটে 5 দিয়ে দিছি, মাইনাসও থাকবে না। তাহলে দেখেন এখান থেকে আমরা এটা অ্যাকসেপ্টেড করলাম, এটা অ্যাকসেপ্ট করলাম, এটা অ্যাকসেপ্ট করলাম, এখানে নাই। তাহলে এই যে HI 4 এটা আমরা একটা দাগায় রাখলাম, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা 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 এইটা বাদ যাবে। PR1, এই যে PR1 দিয়ে দিলাম, এই PR2 বাদ যাবে, এই যে PR2 বাদ গেল, এটা 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 এই যে INFC 5, আচ্ছা এটা এটা MP2, এগুলো আমার বাদ যাবে। এখন মিলাই দেখেন যে এইখানেও ওই এই দুইটার মধ্যে কমন আছে কিনা। সোশ্যাল ইনফ্লুয়েন্স 4, সোশ্যাল ইনফ্লুয়েন্স 4 তাহলে মিলে গেল। PR1 কি এখানে আছে? না, PR1 এইখান থেকে বাদ যায়নি, কিন্তু
যেহেতু আমার প্রথম রানের রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্সের মধ্যে PR1 এবং PR2 বাদ গেছে, সো দ্যাট আমরা বাদ দিব। তাহলে আমি এখানেই নোটগুলো করতে থাকি, যেহেতু এখানে বেশি আছে। PR1ও আমার বাদ দিতে হচ্ছে, PR2 আমার বাদ দিতে হচ্ছে। এরপরে আসেন দেখি কি কি আছে এখানে। INFC5 আর MP2, এই যে MP2 এখানে বাদ যায়নি, কিন্তু যেহেতু রোটেটে বাদ গেছে তাই এখান থেকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। আর INFC5 এখান থেকেই বাদ ছিল। তাহলে আমার তাহলে মোট বাদ যাচ্ছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা আমার বাদ যাবে প্রথম রান শেষে, আফটার দ্য ফার্স্ট রান। আমরা এটা সুন্দর করে আমাদের রিপোর্টের মধ্যে লিখে দিব যে প্রথম রান যখন আমরা করি তখন এই ভেরিয়েবল গুলো বাদ গেছে। শর্ট ফর্মে লিখবো, অসুবিধা নাই, বাট এটা আমাদেরকে লিখে দিতে হবে। দেখেন এই যে এই জায়গাতে যে কাজটা করা হয়েছে, এই যে ফ্যাক্টর অ্যানালাইসিস যখন করা হয়েছে তখন এই দেখেন, দ্য ফার্স্ট রান অফ দ্য ফ্যাক্টর অ্যানালাইসিস ইউজিং ডাইমেনশন রিডাকশন উইথ ভেরি ম্যাক্স রোটেশন, যে কাজটা আমরা এতক্ষণ করলাম, ওইখানে আমার কেএমও রেজাল্ট ছিল কত? 798। আমাদের কত আসছে? আমাদের আসছে 810। তাহলে আমরা এটা লিখে দিব আমাদের রিপোর্টের মধ্যে, তাই না? লিখে দেওয়ার পরে আমরা কি বলছি যে এই যে এই জায়গা থেকে আমরা ফ্যাক্টর অ্যানালাইসিস যখন করেছি, এক্সট্রাক্টেড ফ্যাক্টর আর অল অ্যাবভ 0.50। অর্থাৎ কি কারণে বললাম এটা 0.50? বিকজ অফ এই যে এই জায়গা থেকে আমরা প্রত্যেকটা 0.5 এর নিচে আমরা বাদ দিয়ে দিছি, এটাই আমরা এখানে লিখছি। এবং দ্য রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্স শোজ হাউ ইচ আইটেম লোডেড অন 5 কম্পোনেন্ট। আপনাদের যদি কম্পোনেন্ট 3টা হয় 3টা লিখবেন, 6টা হলে 6টা লিখবেন, যেখানে যেরকম আসে। এইখানে আপনার কম্পোনেন্ট আসছে 6টা, তাহলে 6টা লিখতে হবে। তো যেখানে যেরকম ফ্যাক্টর বা কম্পোনেন্টটা লোডিং নিবে। এখন এই যে ভেরিয়েবল গুলো আমরা লিখলাম, লেখার পরে মোট কোন কোন ভেরিয়েবল বাদ গেল সেটা আমার এখন এখানে লিখে দিতে হবে। যে আমার হয়তো বা আপনার আইএনএফসি, সোশ্যাল ইনফ্লুয়েন্স 1, সোশ্যাল ইনফ্লুয়েন্স 2, PR1, PR2, হ্যাঁ, এই ভেরিয়েবল গুলো আমরা বাদ দিয়ে নেক্সট আরেকটা রান দিচ্ছি, যেটার নাম আমরা বলতেছি সেকেন্ড রান অফ ফ্যাক্টর অ্যানালাইসিস। এখানে সেকেন্ড রানে শেষ হয়ে গেছে, এই জন্য বলা হচ্ছে সেকেন্ড রান অ্যান্ড ফাইনাল রান। আপনার যদি থার্ড রান হয়, ফোর্থ রান পর্যন্ত যাওয়া লাগে, যেতে হবে। বুঝতে পারছেন? তাহলে এখন আসেন আমরা আবারও এই যে ডাইমেনশন রিডাকশনের মধ্যে যাই, ফ্যাক্টরে যাই। এখন আমরা দেখব কি কি বাদ দেওয়ার প্রয়োজন ছিল। এখন আমরা দেখে দেখে বাদ দেব। দেখেন আমি এক পাশে আমার এটা নিয়ে নিলাম, যেখানে আমি আমার ডকুমেন্টস গুলো নিয়েছি, এবং আরেক পাশে আমি আমার এই যে ইনপুটটা নিয়ে নিলাম, মানে আমার যেটা এক্সেল ফাইলটা ছিল সেই এক্সেল ফাইলটা আমি স্পেসিস ফাইলটা নিয়ে নিলাম। এখন আমি বাদ দেবো, এই যে আমার সামনে এখন এইখানে এই ভেরিয়েবলগুলো বাদ যাবে। তাহলে আমি যথারীতি অ্যানালাইসিসে যাব, আবার অ্যানালাইসিসে গিয়ে ডাইমেনশন রিডাকশনে যাব, ফ্যাক্টরে যাব, ASI4 আমরা বাদ দিয়ে দিব। ASI5 ছিল, এই যে ASI5টা বাদ দিয়ে দিব। হেডোনিক মোটিভেশন 4 ছিল, HM4টা বাদ দিয়ে দিব। PR12 ছিল, PR1 PR2 বাদ দিয়ে দিব। INFC 1 to 5, INFC 1, INFC 2, INFC 5 এবং MP2, এই যে MP2, এগুলো বাদ দিয়ে দেব। দেখছেন বাদ চলে গেছে। বাকিগুলো আছে না? এখন এই বাকিগুলো দিয়ে আমাকে আবার একটা রান দিতে হবে।
এবার আসেন দেখি রানের কি অবস্থা। সেকেন্ড রান শেষে আমরা কেএমএন বাটলার টেস্টের রেজাল্ট যেটা পেয়েছি 0.809, which is accepted because of আমাদের 0.600 এর উপরে থাকলেই accepted। যথারীতি এখানে দেখেন আমাদের আরো কিছু ভেরিয়েবল দেখা যাচ্ছে যেগুলো 5 এর নিচে আছে। 5 এর নিচে যেগুলো আছে সেগুলো আমরা বাদ দিয়ে দিব, তাই না? 5 এর নিচে আমরা পেয়েছি একটা, দুটো, তিনটে, চারটে। এই চারটাকে এখন আবার আমাদের নতুন করে মার্ক করতে হবে এবং আমাদের রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্সের মধ্যে আমাদের দেখেন কম্পোনেন্টের সংখ্যা কিন্তু কমে গেছে, যেহেতু অনেকগুলো ভেরিয়েবল বাদ গেছে কম্পোনেন্টের সংখ্যাও কমে গেছে। এখানে কোনো অ্যাবনরমালিটি, হ্যাঁ আবারও দেখা যাচ্ছে যে SI2, তারপরে হচ্ছে আপনার শুধুমাত্র SI2টাই অ্যাবনরমাল দেখা যাচ্ছে, যেখানে কোনো ফ্যাক্টর লোড নেয় নাই। তাহলে SI2 একটা পাইলাম, আর উপর থেকে কি কি আছে, হ্যাঁ এই যে এখানে SI2টা খারাপ আসছে। তাহলে SI2 একটা, যেহেতু এখন ভেরিয়েবল কম, আমি হচ্ছে SI2টা এখানে আমি নোট ডাউন করে নেই। SI2 একটা, আর কি আছে, আর হচ্ছে আমার HM2, HM3, okay, then MP5, এই তো, আর তো নেই না, আর নেই। তাহলে আমরা এবার এই সম্পর্কিত সেকেন্ড রান শেষে কি আসলো, কি বাদ দিলাম, এটাও আবার আমাদের রিপোর্টের মধ্যে আমরা দিয়ে দিব। সেকেন্ড রানের গল্পটা লিখে দিব যে আমরা যখন সেকেন্ড রান দিই তখন এই ভেরিয়েবল গুলো আসছিল যেগুলো আমরা বাদ দিব। তাহলে এখন আমরা সোশ্যাল ইনফ্লুয়েন্স 2টাকে বাদ দিচ্ছি, এরপরে আমার HM2, HM3, এরপরে আমার মোবাইল পেমেন্ট 5, এই চারটাকে বাদ দিয়ে আমরা আবার একটা রান দিলাম। এটাতে আমাদের আসছে 0.783 অ্যাকসেপ্টেড। কমিউনিটিস এর ক্ষেত্রে আর কোনো 5 এর নিচে নাই, সবগুলোই হয়ে গেছে। এবং রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে এখানে আরেকটা অ্যাবনরমাল ভ্যালু দেখা যাইতেছে, হ্যাঁ। তার মানে এখন আমার শুধুমাত্র SI3টাকে বাদ দিয়ে আবার একটা রান দেওয়া লাগবে, এই একটার জন্য রান দেওয়া লাগবে। তাহলে আবার আমরা কোরিলেশন ডাইমেনশন রিডাকশনে যাব, ফ্যাক্টরে যাব, বাদ যাবে কোনটা, আমার SI3টা বাদ যাবে। এই যে SI3টা বাদ দিয়ে আর একটা রান দেব। 798 অ্যাকসেপ্টেড। কমিউনিটিস এর ক্ষেত্রে কোনো অ্যাবনরমালিটি নাই। আর এরপরে এখানে এসে এখানে ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, হ্যাঁ দেখেন এবার 4 নাম্বার রানে এসে আমার সবগুলোই নরমালাইজেশন আসছে। তাহলে প্রথম রান শেষে কি বাদ দিলাম সেগুলো লিখলাম, সেকেন্ড রান শেষে কি বাদ দিলাম সেগুলো লিখলাম, থার্ড রান শেষে কি বাদ দিলাম সেটা লিখলাম, ফোর্থ রানে এসে আমি সমস্ত অ্যানালাইসিসটা দেখাবো ছক সহকারে, যেরকম ভাবে এই যে এখানে দেখানো আছে। এই যে সেকেন্ড এন্ড ফাইনাল। তাহলে আমরা এগুলো ফোর্থ এন্ড ফাইনাল রান অফ ফ্যাক্টর অ্যানালাইসিস। তখন আমি কেএমওর মানটা দিব, সবগুলোতেই তো আমি লিখছি, ওগুলো তো লিখছি আমি, তো প্রত্যেকটা কাহিনী তো লিখেই ফেলবো, কিন্তু অ্যানালাইসিসটা শো করব লাস্টেরটা। তখন এসে আমি এরকম ভাবে ছক করে দেখাবো, এইটার ইন্টারপ্রিটেশন লিখবো, দেন আমি কমিউনিটিসটা দেখাবো, দেন এটার হচ্ছে আমি ইন্টারপ্রিটেশনটা লিখবো, দেন আমি হচ্ছে আপনার রোটেটেড ম্যাট্রিক্সটা লিখবো, এটারও ইন্টারপ্রিটেশনটা লিখবো, যেখানে কোনো অ্যাবনরমালিটি নাই, সবগুলাই নরমালাইজ ভ্যালু। একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আমার সোশ্যাল ইনফ্লুয়েন্স যে ফ্যাক্টর ছিল সেখান থেকে মাত্র একটা প্রশ্ন টিকেছে, হেডোনিক মোটিভেশন থেকে একটা টিকেছে, পারচেজ রিস্ক থেকে একটা আছে, আইএনএফসি থেকে 3টা আছে, আর মোবাইল পেমেন্ট থেকে 3টা আছে। বাকিগুলো কিন্তু সবই রিডাকশন হয়ে গেছে।
খেয়াল করলে দেখতে পাবেন যে এই সোশ্যাল ইনফ্লুয়েন্স 1 এর সাথেই আমাদের এই ডিভির সম্পর্কগুলো ভালো আসছিল, বাকি কোশ্চেনগুলো আসলে ওইভাবে ভালো পারফর্ম করে নাই। কোরিলেশনটা দেখলে তখন বোঝা যাবে। তাহলে এইগুলাই হচ্ছে আমার আলটিমেটলি ভেরিয়েবল যেগুলো আমার অ্যাকসেপ্টেড বলতে পারেন, বা আমাদের যে আফটার দ্য রিডাকশন এই সেলিং বা এই কি পয়েন্টগুলো নিয়েই আমরা কাজ করতে পারি, এগুলোই আমাদের মেইন কি পয়েন্ট হিসাবে কাজ করে। এইভাবে আমরা একটা ফ্যাক্টর অ্যানালাইসিস দাঁড় করাতে পারি। বুঝতে পারছেন? হ্যালো। আচ্ছা ভাইয়া, জি রানটা কি 4বারই করাতে হবে নাকি মানে যতক্ষণ আমার মানটা 0.5 এর নিচে আসা থাকবে ততবারই আমি রান করাতে থাকবো? না, যতক্ষণ পর্যন্ত না আসে। আপনার যদি 5 বার হয় তাহলে 5বারই করতে হবে, 6বার হলে 6বার করতে হবে। এতবার হয় না সাধারণত, 3 থেকে 4বারের মধ্যেই সাধারণত হয়ে যায়। তবে যদি 5বার রিকোয়ার হয়ে যায়, আপনার মানটাকে 5-এর নিচে আনার জন্য যদি প্রয়োজন হয় তাহলে করতে হবে। আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন এটা? একটু জানাবেন। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, বুঝতে পারলে খুবই ভালো। আচ্ছা, আমরা একটা 10 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, যেহেতু অনেক অনেক দুইটা অ্যানালাইসিস আমরা পরপর দেখলাম। তো ঠিক 10 মিনিট পরে আমরা আবার 9টা চলে যাবো, যে 9টা 50-এর মধ্যে জয়েন করব। জয়েন বলতে গেলে স্টার্ট করব। দেন আমরা প্রশ্ন নেব আপনাদের। এই 10 মিনিটের মধ্যে আপনারা একটু চিন্তা ভাবনা করেন, বা মাথায় যদি কোনো প্রশ্ন আসে সেটাও আমাকে জানাতে পারেন। দেন আমরা এটা নিয়ে আবার আলোচনা শুরু করব। ঠিক আছে?
হ্যালো, সবাই কি আছেন ক্লাসে? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এখন আমরা দুটো অ্যানালাইসিসই দেখেছি আগের দিনে, ডেমোগ্রাফিক এবং আমাদের রিলায়েবিলিটি টেস্ট দুটো দেখেছি। মূলত এই চারটা অ্যানালাইসিসে আপনাদেরকে আপনাদের রিপোর্টে দেখাতে হবে। সো এখন আমি আপনাদের কোশ্চেন নেব, আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলেন। আফরিন খান ক্লাসে আছেন? Yes, sir. আপনার কোনো কোশ্চেন আছে? আমরা যে গত ক্লাসে অ্যানালাইসিস করেছি, আজকে অ্যানালাইসিস করলাম, এই বিষয়ে আপনার মতামত, কোশ্চেন? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ট্রাই করতেছি। আমার সেদিনের স্পেসিসটা ডাউনলোডটা ওভাবে আমি করতে পারিনি, মানে ফাইল রান করতেই পারছিলাম না। তো বাসায় এসে তারপর এটা ট্রাই করতেছিলাম। তো আমার রাত্রেবেলা এই যদি ভিডিওটা আপলোড হয়ে যায় আমাকে দেখে আজকেগুলো ট্রাই করতে হবে আমার। মানে গত ক্লাসে এগুলো ট্রাই করেছেন, গত ক্লাসে এগুলো হয়ে হয়ে গিয়েছে তাই তো? না না না, ওগুলো পুরোপুরি শেষ করতে পারিনি। মানে আমার আজকে এই ফাইলটা আমি আজকে মানে স্পেসে রান করে ট্রাই করতেছিলাম, মানে বাসায় এসে। তো ওটা হয়নি, ওটা আজকে করে ফেললে দেন আমি আজকে ফ্যাক্টর অ্যানালাইসিস নিয়ে বসবো। মানে এখন আচ্ছা, দেখে রাখছি। বুঝতে পেরেছেন তো এমনিতে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এলিজা হোসেন, আপনার কি অবস্থা? ভাইয়া আমি একটু বাসায় ট্রাই করছি। বুঝতে পেরেছেন অ্যানালাইসিস গুলো? সরি ভাইয়া, হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া। আপনার ভিডিওগুলো আছে সেটা আবার রিভিউ করছি একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। আচ্ছা আচ্ছা, আমার আর কি অবস্থা বুঝতে পারছেন আপনি? ভাই বুঝতে পারছি, কিন্তু আমার ডেটা যে রিলায়েবিলিটি সেটা মিলে না, তো এটা কি করব? আচ্ছা, এ বিষয়ে আমরা বসবো খুব শীঘ্রই। স্যারের সাথে কথা বলা হয়েছে, আমরা খুব জলদি বসবো। তবে রিলায়েবিলিটির ক্ষেত্রে সমস্যা যেটা হয়, নতুন করে ডেটা কালেকশন করতে হয়, দিস ইজ রিকোয়ার্ড। তো এখন যেহেতু টাইম স্বল্পতা আছে, আমাদের একটা টাইম ব্যারিয়ার তো অবশ্যই আছে। কারণ যেহেতু আপনাদের 20 তারিখের মধ্যে যদি জমা দিতে হয়, তো ইটস ভেরি কোয়াইট ইম্পসিবল। সেক্ষেত্রে আমরা এটা নিয়ে বসবো খুব জলদি। ক্লাস শেষে আপনি একটা নক দিয়েন, আমরা দেখি কিছু করা যায় কিনা। আমিনুল ইসলাম রাকিব, আপনার কি অবস্থা? ক্লাসগুলো বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম। জি ভাই, আমি বুঝতে পারতেছি, ট্রাই করতেছি। আমি একটু পিছিয়ে বসছি অলরেডি। রিজন আমি হচ্ছে একটা এক্সচেঞ্জ প্রোগ্রামে গেলাম মুম্বাইতে, আসছে গতকালকে। তো আমি একটু পিছিয়ে গিয়েছি, এই জন্য আর কি আমি স্যারের সাথে একটু কথা বলে আপনার সাথে একটু বসতে চাচ্ছিলাম, এটাই আর কি স্যারকে বলতে চাচ্ছিলাম আর কি। মানে আজকে কি আপনার ফার্স্ট ক্লাস? না না না, আমি এর আগেও করেছি, বাট অনেকে হচ্ছে যেমন ডেটা গুলো কালেকশন করে ফেলছে। আমি জাস্ট শুধু হচ্ছে কুশিনারিটা পর্যন্ত করে রাখা আছে আমার আমার আমি এর বেশি এখন পর্যন্ত করতে পারিনি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অপু আহমেদ আবির, কি অবস্থা আপনার? জি, এখন ওই যে ডাটা কালেক্ট করছি, তারপর হচ্ছে আপনার ওই যে র ডাটা গুলারে ক্লিন ডাটা করছি, এখন এসপিএসএস এর কাজ করতে বসবো। আচ্ছা, বুঝতে পারছেন তো অ্যানালাইসিস গুলো? হ্যাঁ বুঝতে পারছি, তবে হচ্ছে করতে যায় মাঝে মধ্যে আর কি একটু প্রবলেমে পড়ে যাই। আচ্ছা, এটা ভিডিওটা রিভিউ করবেন। ওই আমরা তো ক্লাসে চেষ্টা করি ইন ডিটেল দেখানোর, তো তার হ্যাঁ, পাশাপাশি ভিডিওগুলো দেখতেছিলাম আপনার ইউটিউবে। হ্যাঁ হ্যাঁ, দেখবেন যে আগের সেমিস্টারেরও ওখানে কিছু ভিডিও আছে। তো দেখা যাচ্ছে যে হয়তোবা থাকে না একই মানুষ, কিন্তু হয়তোবা কোনো কোনো একটা কি পয়েন্ট মিস হলেও হতে পারে। আফটার অল তো প্রবলেমস থাকে। তো যে দেখা যাচ্ছে যে একটা ডেটা দিয়ে হয়তোবা আপনি বুঝতে পারতেছেন না, তো আগের সেমিস্টারে হয়তো অন্য ডেটা দিয়ে দেখানো হয়েছে। আমি আসলে ওইভাবে ফিক্স করে রাখি না, হাতের কাছে যেটা থাকে ওটা দিয়ে দেখাই। তো এটা দেখার পাশাপাশি যদি মনে হয় বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ওইটাও দেখতে পারেন যদি ইচ্ছা হয়। আদারওয়াইজ আচ্ছা ঠিক আছে। এটার মধ্যেই সবকিছু আছে।
আপনাদের যে ক্লাসটা দেখানো হয়েছে বা জিনিসটা ক্লাসে শো করা হয়েছে এখানেই সব আছে, বাট যদি মনে চাই তাহলে ওইখান থেকেও দেখে নিতে পারেন যদি ইচ্ছা হয়। ওকে, দেন আচ্ছা ঠিক আছে। আজিজুল হাকিম রাহাত, কি অবস্থা আপনার? জি ভাইয়া, ডাটা কালেকশন হয়েছে ভাইয়া, এখনো কোনো কাজ আর করা হয়নি। ক্লাসগুলো বুঝতে পারছেন অ্যানালাইসিসের? জি ভাইয়া বুঝতে পারছি। আমি যদি ভাই কোনো জায়গায় আটকে, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নক করবো না ভাই। সমস্যা নাই, কিন্তু আগে আপনি ভিডিওটা রিভিউ করবেন, বিকজ অফ ভিডিওতে সব সমাধান জি পেয়ে ভাই। যাবেন। তারপরে যদি জি ভাই। এইটার অর্ডিনারি মানে যেটা ভিডিওতে এক্সপ্লেন করা নাই এরকম কোনো সমস্যা, যেরকম আমাদের আমানা এমন একটা সমস্যায় ভুগছেন, এই সমাধান ভিডিওতে নাই, এই সমস্যার সমাধান ক্লাসে দেওয়া হয়নি, এই সমস্যার সমাধান এখন সে নিজেও জানে না। ইটস আ রেয়ার কেস, বাট যেটা অলরেডি উই হ্যাভ ডিসকাসেস অন আওয়ার ক্লাসেস, এই সমাধানটা ভিডিও দেখেই নিবেন আশা করি। এর পাশাপাশি যেটা আমানার মতো যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তো উই আর ওপেন টু এভরিওয়ান এভরি টাইম। ওকে, সবাই নিজেদের আইডি গুলো লিখে দেন। কেন ফারিন কি জয়েন করবে না? আচ্ছা 2 মিনিট ওয়েট করেন, দেখি ফারিন জয়েন করে কিনা। ওকে, তো নক দেই। স্যার আমার কিছু কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার আমি কি একটু স্ক্রিন শেয়ার করতে পারি? পারেন, বলেন। স্যার আমার এখানে যে এক্সেল এর যে কোডিংটা করছি স্যার, যেটা আপনি লাস্ট ক্লাসে স্যার জামানারটার উপর বেস করে বানিয়ে দিয়েছিলেন স্যার। এখন স্যার এখানে এই যে জেনারেল সেকশনের যে পার্টটা এলিমিনেশন কোশ্চেনটা স্যার, এটা কি বাদ দিয়ে দেব? হ্যাঁ। আর এই স্যার এই যে ডেমোগ্রাফিক যা মেইন কোশ্চেন, এগুলো কি স্যার ঠিক আছে? এগুলো ঠিক আছে কিনা এটা আপনি বলবেন। না স্যার, মানে আমি ফরম্যাটটা ঠিক আছে কিনা আর কি স্যার। হ্যাঁ, ফরম্যাট ঠিক আছে। তো এই জন্যই স্যার আমি কনফার্ম হওয়ার জন্য স্যার। না, ফরম্যাট স্যার ঠিক আছে। এসপিএস এ যেহেতু এখানে ঠিক আছে স্যার, এতটুকুই স্যার। আচ্ছা, এখন পরবর্তীতে সমস্যা ফেস করলে তো জানাবো। আচ্ছা, ফারিয়া তানজুম ঐশী, আপনার কি অবস্থা? জি ভাই, আমি করছি কাজ। বুঝতে পারছেন ক্লাসগুলো? জি ভাই, বুঝছি। আচ্ছা ঠিক আছে। এইচএম নাজমুল আলম, আপনার কি অবস্থা? জি ভাই, আমিও ভাই এক্সেলের এখন এই ডাটাগুলো ইনপুট দেওয়ার চেষ্টা করছি এই কোশ্চেনিয়ার মানে ফর্মেট থেকে। ওকে, অ্যানালাইসিস বুঝতে তো কোনো সমস্যা হয়নি? না ভাই, আপাতত সমস্যা নাই, ভিডিওগুলো দেখছি প্লাস আবার নিজে ট্রাই করার সময় আবার ভিডিওগুলো দেখবো, তারপর যদি সমস্যা হয় তখন তো আসছেন। ওকে, হোসেন আলী, আপনার কি অবস্থা? মিস্টার হোসেন আলী, মিস্টার হোসেন আলী, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আপনি যদি শুনতে পেয়ে থাকেন কাইন্ডলি রেসপন্স করুন। হোসেন আলী, আপনি আছেন? ও মিটে নেই। আচ্ছা, জাহিদুর রেজা নাইম। জি হ্যাঁ, আমি আছি, এইমাত্র জয়েন। মানে আপনি ক্লাসে ছিলেন না এর আগে? একটু আগে ছিলাম। আচ্ছা, অ্যানালাইসিস গুলো দেখেছেন?
হ্যাঁ দেখলাম। বুঝতে পেরেছেন? না মানে আই মিন বুঝতে পারছি তো মোটামুটি। আমি আসলে মানে আমাকে একটু কোশ্চেন কম করাই ভালো হবে আর কি, এটা আপনাকে রিকোয়েস্ট করবো আমি। মানে আমি বুঝলাম না, কোশ্চিন কম করা ভালো হবে বলতে? না মানে আমি আসলে এখানে অন্যদের মতো এত ইয়া না আর কি, এত বেটার না, এটা আমি নিজেই স্বীকার করে নিলাম, এটাই বলতে না, চাইতেছি। বিষয়টা এরকম মানে ভাবে ধরুন দেখেন। ওনার এই কোর্সে পাশ করার কোনো ইচ্ছা নাই, আপনি আপনার টাইম ওয়েস্ট করবেন না। বিষয়টা এরকম না, আমার কাছে সবাই ইকুয়াল। হ্যাঁ, এখানে আপনাকে কোশ্চেন করাটা কম ভালো হবে না খারাপ হবে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে আমি একটা ক্লাস করালাম, সেটা অ্যানালাইসিসের উপরে ছিল। যেহেতু গতকালকের চেয়ে আজকের অ্যানালাইসিস গুলো একটু ক্রিটিক্যাল ছিল, এটা এটা আমার নিজের ওপিনিয়ন। আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, বাট আমাকে যদি বলেন তাহলে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আজকের অ্যানালাইসিস দুটো গত দিনের দুটোর চেয়ে বেশ ভালোই ক্রিটিক্যাল। হ্যাঁ, তো আমি যখন প্রথম প্রথম এই অ্যানালাইসিস গুলো নিয়ে কাজ করি তখন আমার মাথার উপর দিয়ে যায়, এবং ওই ক্লাসে আমি কিছুই বুঝি নাই। এই যে বলতে পারেন মানে আপনারা যখন এখন বলতেছেন যে বুঝতে পারতেছেন, আপনারা যে বুঝতে পারতেছেন ইটস ভেরি অ্যাপ্রিসিয়েটিং। আমি কিন্তু কিচ্ছু বুঝি নাই, অ্যাকচুয়ালি আমি কিচ্ছুই বুঝি নাই। ইন দ্যাট কেস 3 থেকে 4 দিন প্র্যাকটিসের পরে গিয়ে জিনিসগুলো ক্লিয়ার হয়েছে আমার কাছে। আমি কিন্তু সত্যিকার অর্থে এই প্রথম ক্লাস করেই বুঝতে পারি নাই। এই কারণে আপনাদেরকে জিজ্ঞেস করছি যে আপনাদের লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিংটা কিরকম, সেটা আমি একটু আপনাদেরকে জিজ্ঞেস করছি। বিকজ আমি যখন আপনাদেরকে একটা জিনিস শেখাচ্ছি বা জানাচ্ছি, তো আপনাদের লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিংটা জানা থাকলে আমার জন্যও ভালো হবে। আপনাদেরকে কোন কিভাবে ট্রিট করতে হবে সেটাও আমি বুঝতে পারবো। জি হ্যাঁ, আমি আপনার কথা মোটামুটি বুঝতেছি, কিন্তু আপনি কি একটু বলতে পারেন মানে আপনি এত ক্লিয়ারলি কিভাবে বুঝেন? মানে আপনাকে দেখলাম যে আপনি যেগুলো বুঝাইতেছেন সেগুলো মনে করেন যে খুব ক্লিয়ারলি বলতে পারতেছেন, মানে এত ক্লিয়ারলি কিভাবে বুঝেন আপনি? আমি হয়তো বা দেখা যায় যে একটু মোটামুটি বুঝতেছি, হয়তো আপনার মতো ক্লিয়ারলি বুঝতে পারি না। আচ্ছা ঠিক আছে রাকিব, জাস্ট ওয়েট। সো জাহিদুর রেজা নাইম উনি ক্লিয়ারলি বুঝতে পারেন কারণ উনি প্র্যাকটিস করেন। সো এটা তো আপনাকে ফর দ্য ফার্স্ট টাইম আপনি এই জিনিসগুলো জানলেন। আপনি কালকে প্র্যাকটিস করবেন, পরশুদিন প্র্যাকটিস করবেন, তরশুদিন প্র্যাকটিস করবেন, 4 দিন 5 দিন একদম মানে নাওয়া খাওয়া ভুলে ঘুম টুম ভুলে প্র্যাকটিস করবেন, দেখবেন ওনার চেয়েও ভালো বুঝতে পারবেন এবং 20 তারিখে জমা দিয়ে দেবেন। জি ধন্যবাদ রাকিব। ওকে, আচ্ছা, আমি স্যার একটু সবার থেকে ফিডব্যাক নিচ্ছিলাম যে তাদের আসলে অ্যানালাইসিস নিয়ে কোথায় কি প্রবলেম। যেহেতু আমরা শুধুমাত্র ক্লাস নিয়ে যাচ্ছি, তাদের এন্ড থেকে একটু ফিডব্যাকটা তো আমাদের প্রয়োজন। আমি একটু ফিডব্যাক বলুন। জুবায়ের আহমেদ জিহান, আপনার কি অবস্থা বলেন? আপনার কোনো কোশ্চেন বা ক্লাসগুলো বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া বুঝতে পারছি, আর মানে আপনার ভিডিওগুলো দেখছি, আরো দেখে চেষ্টা করছি কাজ করার। ভেরি গুড, ট্রাই করেন, আশা করি হয়ে যাবে। জি ইনশাআল্লাহ। এমডি ফাহাদ আল সাকিব। ইয়েস স্যার। সাকিব, কি অবস্থা আপনার? বুঝতে পারছেন না? কোথাও কোনো সমস্যা হচ্ছে? জি না স্যার, আমি তেমন বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি স্যার আমি অনেকগুলা ক্লাস মিস করে ফেলছি অ্যাক্সিডেন্টের কারণে আর কি, এখনো আমি বেডে। আচ্ছা ঠিক আছে, আপনি কি বলে এটার তো কি বলে অডিও একটা মানে যেটা এটা ভিডিও রেকর্ডেড থাকবে। আপনি আজকে থেকে আপনি দেখা শুরু করবেন, কালকে পরশু দেখা করবেন। পরশুদিন আমরা একটা ক্লাস দেব যেটা হলো আপনাদের অ্যানালাইসিস আমরা দেখব, এবং রাকিব সাহেব ঠিক করে দেবেন যেসব জায়গায় এই গেছে। অর্থাৎ একটা দিন, শুক্রবার না শনিবার দিন আপনাদের রাকিব সাহেব বিকালে কিছু সময় দেওয়া যাবে সন্ধ্যায়? স্যার আমি এটা আজকে রাতে জানা দেব। জি, তা না হলে আমি নিজে করে দেব। কিন্তু কথা হচ্ছে নিজে যদি আপনি ট্রাই না করেন, এবং আমি জানি আপনাদের ডেটাতে অনেক ঝামেলা আছে, যেমন আমানার সেদিন দেখালো রাকিব, তার মানে আমানা মানে যেহেতু আপনারা নতুন, আপনারা বুঝতে পারছেন না কোনটা প্রোডাক্টিভ ডাটা কোনটা নন প্রোডাক্টিভ ডাটা। সেটা হচ্ছে আপনি তো আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবাই দিয়ে রাখছেন আপনি।
তো উনারা তো আপনার মতো ওই যে যেটা রাকিব সাহেব বললো আপনার মতো তো বুঝবে না এটা, যার ফলে তারা কি বলে ভুল জায়গা দেবে, এবং সেই ভুল জায়গাগুলো দেখিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। এখন যদি আপনাদের যারা ফ্যাক্টর অ্যানালাইসিস করছেন, এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফ্যাক্টর অ্যানালাইসিস করছেন, সেই ফ্যাক্টর অ্যানালাইসিসে কোন কোন জায়গায় ভুল হচ্ছে নিজেরা খুঁজে বের করবেন, এবং সেই জায়গায় যখন একেবারে পারবেন না তখন তো রাকিব সাহেব আর আমি তো আছি। তো ঘাবড়ানোর কিছু নাই, জীবনে এটা একটা টেকনিক, এটা একটা সফটওয়্যার ভিত্তিক কাজ করছেন, আরো সময় দিলে ভালো হতো, সেটা আমরা নিজেরাও জানি। কিন্তু কথা হচ্ছে আপনার টাইম, কারণ বাংলাদেশের অনেক ধরনের সমস্যা আছে, যার ফলে লেখাপড়ার জন্য এটা আদর্শ দেশ না। তো যতটুকু আপনি কি বলে আপনার মস্তিষ্কে আপনি প্র্যাকটিস না করলে কোনোদিন আপনি এটা করতে পারবেন না। এবং রাকিব সাহেব যেভাবে দেখিয়ে দিয়েছেন একেবারে বেসিক জিনিসগুলো, আমরা ফ্যাক্টর অ্যানালাইসিস কেন শিখাচ্ছি, আপনার বিশ্ববিদ্যালয়ে অনেক মাস্টারই ফ্যাক্টর অ্যানালাইসিস করতে পারবে না যেভাবে আমরা দেখিয়ে দিচ্ছি। আর যদি মনে করেন যে আমরা আরেকটা সফটওয়্যার যদি ইন্ট্রোডিউস করি ওইটাও ভালো, কিন্তু কথা হচ্ছে যেহেতু ডেটার মধ্যে যদি কোনো ঝামেলা থেকে থাকে, সে যে সফটওয়্যার ইউজ করেন না কেন সফটওয়্যারে সবসময় উইয়ার্ড একটা রেজাল্ট আসবে। ঘাবড়ানোর কিছু নাই, আমরা তো আছি সাথে। রাকিব সাহেব, এখন আর ফিডব্যাক নেওয়ার দরকার নেই, কোন কোন জায়গায় আটকিয়ে গেছে সেই জায়গাগুলো, মানে কোন কোন জায়গায় বোঝার ঘাটতি আছে সেগুলো জিজ্ঞেস করা। এটা আপনারা বলেন যে কোন জায়গাগুলো আপনাদেরকে একটু সমস্যা মনে হচ্ছে, বা কোন জায়গাগুলোতে আপনি হয়তো বুঝতে পারছেন না, যেগুলো হয়তো একটু রিপিটেশনের প্রয়োজন আছে, বললে আমি সেই জায়গাগুলোতে আপনাকে আবারও একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। এবং আপনারা আগের যারা কেবলের মার্কেটিং রিসার্চ কোর্স করেছেন তারা প্রথম দিকে সবাই কি বলে কষ্ট পেয়েছেন, সবাই কি বলে নতুন জিনিস বুঝতে অসুবিধা হয়েছে। আপনাকে এখন দিন রাত একেবারে আপনাকে এটার মধ্যে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আপনি যদি ভুল জিনিস ব্যাখ্যা দেন পুরো রিসার্চটাই নষ্ট হয়ে যাবে। এবং আপনি যেহেতু ফ্যাক্টর অ্যানালাইসিস করছেন, আপনাকে এই দেখেন প্রথমে আপনাকে কোরিলেশনাল অ্যানালাইসিস শেখানো হয়েছে, সেখান থেকে আপনাকে নিয়ে যাওয়া হয়েছে ফ্যাক্টর অ্যানালাইসিস, অর্থাৎ আপনার একটা ডিবি 3টা আইভি ইন জেনারেল, প্রত্যেকটা ফ্যাক্টর গুলো কেমন ভাবে কাজ করেছে সেই জিনিসটাই দেখানো হয়েছে। যদি কোনো প্রশ্ন থাকে এখনো প্রশ্ন করেন, কিংকর্তব্য বিমূঢ় হওয়ার কিছু নাই। এইভাবে সবাই শিখেছে। এই যে রাকিব সাহেবরা আজকে থেকে প্রায় 2 বছর ধরে আমার সাথে কাজ করছে। 2 বছর হয়ে গেছে নাকি রাকিব? স্যার 1.5 বছর। 1.5 বছর হয়েছে। প্রথম দিকে মানে পারলে কি বলবে, মানে এটা কেন শিখতে হবে স্যার, কি জন্য শিখতে হবে? আরে বাবা, এটা না শিখলে, এটা হলো এই জিনিসটা সারা ওয়ার্ল্ডে অ্যাকসেপ্টেড এবং স্ট্যাটিস্টিক্যালি প্রুভেন না হলে কোনোদিন কোনো কি বলে আপনার যে রিসার্চ বা রিপোর্ট কখনোই ভ্যালিডেট হবে না। জি রাকিব সাহেব, আপনার প্রথম দিন বা আপনার ছাত্র অবস্থার যে কি বলে যে অনুভূতিগুলো ওনাদের সাথে শেয়ার করেন, ভয় পাওয়ার কিছু নাই, এটা এমন কোনো কঠিন কিছু না। থ্যাংক ইউ। আমি তো স্যার অলরেডি এইটা ওই যে আমাদের ক্লাসের এক ছেলে ওনার উদ্দেশ্যে বলছিলাম যে প্রথম যেদিন এই অ্যানালাইসিস গুলো দেখানো হয়, প্রথম দিন আপনারা অনেকে বলছেন যে আপনি বুঝতে পারতেছেন, বাট সিরিয়াসলি প্রথম দিন আমি কিছুই বুঝি নাই, মানে কোরিলেশন অ্যানালাইসিস আমি কিছুই বুঝি নাই, অ্যাকচুয়ালি যে কি জিনিস সেটা আমি বুঝি নাই, পরে বুঝতে পারছি। তো এটা ইটস ভেরি নর্মাল, কারণ এই জিনিসটা এমন না যে আমরা প্রতিদিন এই কাজগুলো করি। না বোঝারই কথা, না বোঝাটা খুব একটা লজ্জার কিছু না, ভয় পাওয়ারও কিন্তু কিছু নাই। আপনি 1 বার 2 বার দেখেন, 3 বার দেখেন, 4th বারের বেলায় আপনি জিনিসগুলো বুঝতে পারবেন। আর বিশেষ করে একটা জিনিস, যেহেতু প্রত্যেকটাই একটা নির্দিষ্ট সফটওয়্যার দিয়ে আমরা কাজগুলো করতেছি, তো সফটওয়্যারে যদি সঠিক কমান্ড আপনি দেন, সে তো ভুল কোনো কিছু আপনার সামনে শো করবে না, তাই না? সো বেসিক্যালি আপনার কমান্ড যেভাবে আপনি দিচ্ছেন সেইটাকে ঠিক রাখতে হবে। এই জন্য বারবার যখন অ্যানালাইসিস গুলো দেখানো হয় বা আমি দেখাই,
তখন আমি কমান্ড যে প্যাথ গুলো ধরে যেতে হয়, অ্যানালাইসিসের পরে ডাইমেনশন রিডাকশন, এরপরে আপনি সেখান থেকে কোন কোন অপশন গুলোকে সিলেক্ট করবেন, এই অপশন গুলো কিন্তু আমি বারবার পরিষ্কার করে বলে দিই যেন ওই কমান্ডে আপনার ভুল না থাকে, কারণ ওই কমান্ড যদি আপনি ভুল দেন আলটিমেটলি ভুল আসবে, স্বাভাবিক। সো ওই কমান্ড গুলো ঠিক রেখে আপনি করেন। ধরে নিলাম আমি আপনার ডেটা যেটা আপনি দিয়েছেন প্রথমবার উইয়ার্ড আসলো, আপনি ভিডিওটা আবার দেখেন, প্রথমেই কেন আপনি নার্ভাস হয়ে ক্লেম করতেছেন আমার রেজাল্ট হচ্ছে না? আপনার কমান্ডে তো ভুল থাকতে পারে। আগে আপনি আবার প্লেব্যাক করেন ভিডিওটা। ভিডিও দেওয়ার উদ্দেশ্য এইটাই, কারণ এই অ্যানালাইসিস একবার দেখে অ্যানালাইসিস করে রিপোর্ট করা এত ইজি না, তাও যদি প্রথমবার হয় এত ইজি না। এই জন্যই ভিডিওটাকে অ্যাভেলেবেল করা আপনাদের জন্য, বিকজ যেন আপনি প্লেব্যাক করে আপনার নিজের ভুলটা নিজে ধরতে পারেন। পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষাটা আপনি তখন পাবেন যখন নিজের ভুলটা নিজে আপনি ধরতে পারবেন। এর চেয়ে বড় শিক্ষা আপনাকে আর কেউ দিতে পারবে না। সেলফ লার্নার যদি আপনি হয়ে থাকেন তাহলে সবচেয়ে বড় শিক্ষাটা আপনি পাবেন। আপনাকে আপনার টিচার যেভাবে ক্লাসগুলো করাচ্ছে, এইটা আপনার জন্য হচ্ছে কি বলবো, একটা বেনিফিট, একটা এক্সটার্নাল বেনিফিট। এইটার পাশাপাশি আপনার নিজে যখন আপনি জিনিসগুলোকে ফার্নিশ করবেন, বার্নিশ করবেন, তখন গিয়ে আপনি শিখতে পারবেন, আদারওয়াইজ পসিবল না। এখন আমি আসলে এই ক্ষেত্রে আর বেশি কিছু বলার ইয়ে নাই, আপনি জাস্ট বাসায় প্র্যাকটিস করেন। কোনো কিছু আমি রিকোয়েস্ট করব আগে একবার দুবার প্লেব্যাক করেন, কারণ আপনার ম্যাক্সিমামের ক্ষেত্রে এটাই হবে আপনাদের যে কমান্ডে ভুল হচ্ছে। কমান্ডে ভুল হওয়ার চান্সেস বেশি। আপনি কমান্ডটা আবার দেখবেন, ওই অনুযায়ী কমান্ড দিবেন, আপনার রেজাল্ট ওকে হয়ে যাবে। তারপরেও যদি কোনো সমস্যা হয়, যেগুলো ক্লাসে ডিসকাশন হয়নি, আমি আবার বলে দিচ্ছি, আমানার মতো যদি যাদের সমস্যা বা যারা হচ্ছে ক্লাসে যে বিষয়টা নিয়ে ডিসকাশন হয়নি, এই ধরনের টপিক নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা ওই বিষয়টা নিয়ে নার্চার করব। হ্যাঁ, বাট ক্লাসে অলরেডি ডিসকাশন হয়ে গেছে, ওইটার সমাধান ক্লাসের ভিডিওতে আছে, ট্রাই করেন ওই ভিডিও দেখে ওই সমাধানটা নেওয়ার জন্য। এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট। জি, ঠিক আছে রাকিব সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর গ্রেট টাইম, বিকজ I've been away from ঢাকা সিটি, দ্যাটস ওয়াই আমি অনেক সময় থাকতে পারিনি। তবে যেহেতু এই বেসিক জিনিসগুলো আপনি আগেও করিয়েছেন সাকসেসফুলি এবং স্টুডেন্ট ফিডব্যাক খুবই ভালো, তো এখন কথা হচ্ছে আপনাদের ম্যাক্সিমাম ডেটাতে প্রথমে দেখবেন যেটা রাকিব সাহেব বলেছেন যে আমরা ইংরেজিতে যেটাকে বলি উইয়ার্ড ডাটা, অথবা প্রত্যেকটা যেহেতু রিসার্চ আপনি প্রথম থেকে শিখে আসছেন, একটা মেথড নিয়ে কাজ করে, একটা সিস্টেমেটিক ওয়েতে কাজ করে, এবং এই যে আপনাকে এসপিএসএস দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আপনাকে যে শেখানো হলো, এবং প্রথমে রাকিব সাহেব যেটা বলেছে প্রথমে 5-6 বার শোনেন, এই কয়টা দিন প্লিজ অন্য খাতে সময় নষ্ট করেন না, কারণ আপনি যদি রিসার্চ আপনার ঠিক মতো না হয়, আপনি কিন্তু ফাইনালের পরীক্ষার কোশ্চেন কিন্তু একেভাবে এই রিসার্চ রিপোর্টের উপর করা হয়েছে, এবং আপনাকে ছোট ছোট প্রশ্নগুলো করা হবে যে কেন এটা করলেন, কি জন্য করলেন, এটার পরিবর্তে কোনটা করা দরকার ছিল, কেন আপনি কি বলে রিলায়েবিলিটি করলেন, রিলায়েবিলিটি দিয়ে কি বোঝাতে চান আপনি, আপনার রিলায়েবিলিটি হলে কি ভ্যালিডিটি হয় কিনা, অথবা ভ্যালিডিটি করার দরকার আছে কিনা, আপনাকে বেসিক কোশ্চেনে আমরা এই জায়গায় সিদ্ধহস্ত করব। কারণ এই যে আমাদের কি বলে আমিনুল ইসলাম রাকিব সাহেব আছেন নাকি, না চলে গেছে, ঘুমিয়ে পড়ে? জি স্যার, আছি আমি স্যার, চলে যাই। উনি যে বারবার কথা বলেন, এই যে দেশে ঘুরে এসেছেন এখন, ইন্ডিয়ানরা এই জায়গাটায় খুব এগিয়ে গেছে, ইন্ডিয়ানরা এগিয়ে গেছে, এবং বারবার যে বলছে যে ডিসিশন মেকিং বেসড অন দ্য ডেটা, এই ডেটার উপরে আপনাকে ডিসিশন নিতে হবে। আজকে আপনাকে 100টা ডেটা দিয়ে কাজ করালাম, আপনার বস আপনাকে যখন বলবে তুমি এই জায়গায় 500 ডাটা নিয়ে আসো, এবং 500 ডাটা নেওয়ার ক্ষেত্রে তোমাকে এই অনুমিত শর্ত তো আপনাকে দিয়ে দেবে, এবং শর্তের মাধ্যমে আপনাকে ডেটা কালেকশন করে আপনাকে বলবে যে একটা জেনারেট এ রিপোর্টটা জেনারেট করো, এবং উইথ এক্সপ্লেনেশন, উইথ
ইন্টারপ্রিটেশন, কারণ আপনার বসের সময় নাই আপনার বসে বসে আপনাকে সবগুলো জিনিস দেখবে আর কি, আপনাকে বলে দেবে যে রিপোর্ট তৈরি করো, সে যেই জায়গাগুলো তার দরকার সেই জায়গাগুলো সে বের করে নেবে, কিন্তু এটা একটা ডকুমেন্ট হিসাবে রাখবে যে এই বছরে আমাদের কনজিউমার বিহেভিয়ারের ক্ষেত্রে বা মার্কেট অ্যানালাইসিস করে সেই জিনিসগুলো পেয়েছে, এবং আপনাকে একেবারে ইন্ডাস্ট্রি বেসড কাজ শেখানো হয়েছে। এটা সবাই শেখে, আপনাকেও শিখতে হবে। আপনি যদি না শেখেন আপনি ধরা খাবেন, আপনি যদি শেখেন ভবিষ্যতে আপনাকে কাজে লাগবে, এবং এইটাই হলো মার্কেট রিসার্চ। তো আর কোনো যদি কথা না থাকে আমরা শেষ করব, কারণ আপনাদের সবারই ডিনার টাইম হয়ে এসছে। জি ফাজ আল সাকিব, একটা প্রশ্ন হবে, বলুন। স্যার এখন আমার ক্ষেত্রে স্যার রিসার্চটা তো স্যার 20 তারিখের ভিতরে জমা দেওয়া খুবই টাফ স্যার। এখন আপনি এই সত্যিকার অর্থে আপনারটাতে কিছু শিথিলতা যদি একদিন দেওয়া যেতে পারে শুধুমাত্র বিকজ অফ ইউর। আমার মানে 21 তারিখ রাতে আবার আরেকটা সার্জারি আছে স্যার। আচ্ছা, যদি ইফ দিস ইজ দ্য কেস আপনি আমাকে ইমেল করুন এবং কি বলে ডকুমেন্টেশন সহ, সেটা আপনারটা অবশ্যই মানবিকতার জায়গা থেকে দেখা হবে। থ্যাংক ইউ স্যার। এখন অন্যান্যরা যারা, আমরা আবার ক্লাস দিচ্ছি কালকের দিনটা, আপনারা নিজেরা করুন, নিজেরা বুঝুন, যে কোনো প্রশ্ন হোয়াটসঅ্যাপে দেন। আমি সে প্লেনে থাকি আর ট্রেনে থাকি আর যে জায়গায় থাকি, আমি সাথে সাথে উত্তর দেবো রাকিব সাহেব যদি না দিতে পারে, অথবা আমি যদি এখন গাড়ির ভিতরে তাকে দিতে পারলাম না, রাকিব সাহেব দিয়ে দেবে, যদি তার টাইমিং এর মধ্যে মেলে। আপনাকে রিপোর্টটা করতে হবে এবং রিপোর্টটা অন টাইমে জমা দিতে হবে, এবং এই রিপোর্টের উপর ভিত্তি করেই আপনাকে ফাইনাল পরীক্ষা পাস করতে হবে, হুইচ ইজ ভেরি ইজি অ্যান্ড সিম্পল। যেহেতু আপনারা 23 তারিখে বলেছেন স্ট্র্যাটেজিক মার্কেটিং এর পরীক্ষা, আমি এটা পোস্টপোন করে দিচ্ছি, কারণ এটা হলো আপনাদের জন্য করতে চেয়েছিলাম। এখন 24 তারিখ হচ্ছে শুক্রবার, 25 তারিখ থেকে আমি ক্লাস বন্ধ করে দেবো, আর কোনো ক্লাস নিতে পারবো না, কারণ আই হ্যাভ আদার কমিটমেন্টস। তো ভবিষ্যতে আপনার জানি না আপনারা কখনো যেতে পারবেন কিনা, বা শেষ হয়ে যাচ্ছে আপনাদের শিক্ষাবর্ষ, সো হুইচ ইজ আপ টু ইউ। যদি আপনি পারেন তাহলে আমাদেরকে বলবেন, সেই অনুযায়ী আমরা প্রাণ আরএফএল কে বলে রেখেছি, নাহলে আমরা অন্য ডিপার্টমেন্টের ছেলে মেয়েদের নিয়ে চলে যাব, কারণ এটা আপনাদের দেখাতে চাচ্ছিলাম, কারণ প্রাণ আরএফএল এর একেবারে ফ্রম স্ক্র্যাচ থেকে একেবারে এন্ড প্রোডাক্ট পর্যন্ত, যেখানে মার্কেট রিসার্চ আছে, যেখানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আছে, যেগুলো আপনার জীবনে সবচেয়ে বেশি কাজে লাগবে। সো থিংস আর টোটালি ফর ইউ, মানে উইথ ইউ, আপনার সাথে আছে। আপনি যেহেতু পোস্টপন করে দিচ্ছি, আপনি রিপোর্ট আমার 20 তারিখে রাতে লাগবে, এবং আমি আপনাকে জানিয়ে দেব 23 তারিখ আপনাদের 23 তারিখ অথবা 25 তারিখে যদি সবকিছু ঠিকঠাক থাকে, আপনি আপনার ল্যাপটপ, যেহেতু আপনার আনতে অনেক অসুবিধা, আমি একটা ল্যাব নিয়ে নেব, ওই জায়গায় আপনারা আমি যা বলবো আপনারা পরীক্ষা দেবেন, ওই জায়গায় আপনার থার্ড কুইজ হবে, ওইটাই, আর কিচ্ছু না। থার্ড কুইজ আছে নাকি পারেন? হ্যাঁ স্যার, থার্ড কুইজ কি ওদের স্যাটারডেতে নেওয়া হবে নাকি সানডেতে? না, সানডেতে আমি 26 তারিখে আমি অন্য কাজে ব্যস্ত থাকবো। 25 তারিখে থার্ড কুইজ দিয়ে দেবেন, এবং 25 তারিখে ওই ল্যাবটা আমি শনিবার দিন এসে আমি করে দেবো। তো ওই ল্যাবে আপনার আগের থেকে আপনার সবকিছু SPSS ডাউনলোড করা থাকবে, আপনি আপনার ডেটা দিয়ে আমি যা দেখাতে বলবো, এই কটাই যে কটাই আপনি শেখানো হয়েছে সেগুলোই আপনাকে দেখাতে হবে, এবং এতে যদি আপনি 100% মার্কস পান, মানে সবগুলো পারলে আপনাকে আমি অ্যাবসলিউট মার্কস দিয়ে দেবো, থার্ড কুইজের অ্যাবসলিউট মার্কস। বলবো যে আপনি কি বলে ডেমোগ্রাফিক স্ট্যাটিস্টিক্স দেখান, আপনি পুরো ডেমোগ্রাফিক স্ট্যাটিস্টিক্স দেখাবেন, আপনি রিলায়েবিলিটি শো করেন, আপনি আমাকে এই আইভি এবং এই ডিবির মধ্যে কোরিলেশনটা দেখান, আপনি আমাকে কি বলে এই যেটা করেছেন কি যেন বলে ফ্যাক্টর অ্যানালিসিসে আমাকে এই পার্টটুকু করে দেখান। তো দিস উইল বি ইউর থার্ড কুইজ, এবং এখানে 15তে 15 পাওয়ার সমূহ সম্ভাবনা আছে যদি আপনি প্র্যাকটিস করেন। এবং 25 তারিখে আপনাকে একটা ছোট্ট জায়গায় আমরা একটা রুম দিয়ে দেব, এবং আপনাকে শিখিয়ে দেব, আমি আগে যেহেতু ক্লাস পাবো শিখিয়ে দেব কিভাবে আপনাকে বানাতে হয়। কি বানাতে হয় মনে আছে কারোর? পোস্টার প্রেজেন্টেশন।
পোস্টার প্রেজেন্টেশন রাকিব সাহেব এটার জন্য আলাদা ক্লাস দেবে, আর আমি তো ক্লাসে বলেই দেবো যে কি পোস্টার আপনাকে প্রেজেন্ট করতে হবে। তো দুইটা মিলে ওদের প্রেজেন্টেশন কবে হবে? 25 তারিখে যা হবে সব 25 তারিখে। স্যার 25 তারিখ তো ওদের থার্ড কুইজ বললেন, তাহলে যে রিপোর্টটা করেছে ওটা থেকে স্লাইড বানিয়ে কি 25 তারিখ দিবে? রিপোর্ট জমা দেবে 20 তারিখে, হাতে আছে আর 21 তারিখে তার বন্ধ, 22 তারিখে বন্ধ। 21 তারিখ কিসের বন্ধ স্যার? ওখানে ইলেকশন হবে, ক্লাস হবে না যতটুকু আমি জানি। না না হলে তো ভালোই, 21 তারিখে ওখানে ইলেকশনের দিন ওই এলাকা বন্ধ থাকে আমি যতটুকু জানি। 22 তারিখে বৌদ্ধ পূর্ণিমা, 23 তারিখে আপনাদের যেহেতু এ পরীক্ষা, 24 তারিখ শুক্রবার, শনিবার দিন থার্ড কুইজ দেবেন আর কি। স্যার ওরা যেহেতু 23 তারিখ আসছে, তাহলে 23 তারিখ প্রেজেন্টেশন নিয়ে নিলেই তো হয়ে যায় স্যার। এখন যদি আপনি দিতে চান আমার কোনো আপত্তি নেই, আপনি কথা বলেন, আমি এটা নিয়ে সময় নষ্ট করতে পারবো না। যে ভালো থাকুন, সুস্থ থাকুন। কি বলে ফারিন, আপনি এদের সবটা দিয়ে দেন। জি ফয়সাল 1 মিনিট। স্যার অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি ভিজিটটা স্যার পোস্টপোন্ড না করলে ভালো হয় স্যার। এটা আমরা জানি স্যার এখান থেকে অনেক কিছু শেখার আছে স্যার, যে কোনো এটা তাহলে আমি কি করে করব? আপনারা তো নিজেরাই খেলাধুলা করছেন, আমি তো এখানে জোর করতে পারি না কোনো। ডিসিশন ইজ ইয়োর। যে কয়জন যেতে চান সেই কয়জনকে নিয়ে আমি 23 তারিখে চলে যাব। যদি যে কয়জন যেতে চান, একটা গ্রুপের মধ্যে আপনাদের জন্য আলাদা বাস ছিল, সেটা থেকে কেটে আমি অন্য বাসের মধ্যে ঢুকিয়ে দেব। দ্যাটস ইট, সিম্পল। যারা যেতে চান আমার সাথে যোগাযোগ করবেন, ফারিনের সাথে যোগাযোগ করবেন। দ্যাটস একটা সিম্পল থিং। আর যদি আপনার টিচারকে যদি বলতে পারেন যে উনি কি বলে উনি পরবর্তী সময় নেবেন অথবা যেভাবে নেবেন ওইটা আমি তো আর তাকে রিকোয়েস্ট করতে পারি না। তবে যদি আপনি যান আপনি উপকৃত হবেন এই ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে, কারণ তাদের সাথে এভাবে আমাদের কথা বলাই আছে যে আমাদের পুরো সেশনটা প্রায় 6 থেকে 7 ঘন্টা সেশন হবে এবং আপনি এনজয় করবেন। ইটস এ হিউজ প্রজেক্ট। জি ধন্যবাদ, ভালো থাকুন। ফারিন সবাইকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে কথা বলছি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আগে অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, তারপরে আপনাদের কুইজ প্রেজেন্টেশন আর ট্যুর নিয়ে আমি কথা বলছি, বাট আগে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি। 6321 909 1176 6565 65